লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং ভালোর দলে আছি। 234তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আপনারা প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সামনে যাত্রাটা অনেক আনন্দময় হবে এবং আমরা প্রতি শুক্রবারে এবং প্রতি বৃহস্পতিবারে সবসময় মানে প্রতিটা দিনই আমরা আসলে সত্যি কথা বলতে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে চাই এবং ভয়ের রাজ্যে যারা হারায় বা হারাতে চায় তারা আসলেই অসামান্য মানুষ, তারা একটু অন্যরকম মানুষ, সবার থেকে আলাদা। কারণ কে আর যেচে পড়ে ভয় পেতে চায়? আমরা এখানে কিছু মানুষ একত্র হয়েছি যারা আসলেই ইচ্ছে করেই ভয় পেতে চাই। খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আপনাদের সবার ভালো লাগার কারণেই এই ফিরে আসা এবং আপনারা যেভাবে চেয়েছেন আমরা চেষ্টা করছি আমাদের সবকিছু সেভাবে সাজাতে। আমরা আমাদের ঘটনাগুলো আপনাদের সামনে সবগুলো প্ল্যাটফর্মে যে হাজির করছি তার কারণটাই হচ্ছে এটা, যাতে আপনাদের মতন করে আমরা আপনাদেরকে সবকিছু উপস্থাপন করতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যে ঘটনাটি লেখা আছে, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের খুবই পছন্দের একজন মানুষ, জিয়াদ। জিয়াদ, আপনাকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি পাঠানোর জন্য। কোনো বিষয় নিয়ে আগ্রহ থাকা ভালো, তবে সেই আগ্রহটাই যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সেটি মানুষের অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে প্রতিটি বিষয়ের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। যখনই একজন মানুষ কোনো বিষয়ের প্রতি অতি আগ্রহ দেখিয়ে সেই সীমাকে লঙ্ঘন করে, ঠিক তখনই সেই মানুষটি পড়ে যায় ভয়ানক বিপদে। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই ভাবছেন এই কথাগুলো বলার পেছনে কি উদ্দেশ্য। প্রিয় লিসেনার, অপেক্ষা করুন এবং শুনতে থাকুন। ধীরে ধীরে সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসির জিয়াদ আবারও ফিরে আসলাম প্রিয় লিসেনার আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে। আজ এই ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আমার ঘটনার সুবাদে আপনারা অনেকেই জিন হুজুরকে চিনে থাকবেন। আজকের এই ঘটনাটি জিন হুজুরের কাছ থেকেই সংগ্রহ করা। প্রিয় লিসেনার, জিন হুজুরের কাছ থেকে এই ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি আগে এই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করি। অতি গুরুত্বপূর্ণ না হলেও এই ঘটনার মূল বিষয়বস্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে নইলে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক প্রাথমিক পর্বে। জিন হুজুরের সাথে আমার পরিচয় হবার পর থেকে আমাদের অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। তিনি প্রায় সবসময় আমাকে তার মসজিদে নামাজের উদ্দেশ্যে আমন্ত্রণ জানাতেন এবং নামাজ আদায়ের পর আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। এর মধ্যে প্রায় বেশিরভাগ আলোচনাই জিন হুজুরের বিভিন্ন রুকাইয়ার কাজ বা জিন জাতির সম্পর্কেই হতো। তো এমনই একদিন জিন হুজুর আমাকে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কল করে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য আমন্ত্রণ জানান। আমিও খুশি মনে চলে যাই মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে। নামাজ শেষে হুজুর মসজিদের ছাদে একটি কক্ষে আমাকে বসতে দিয়ে একটু নিচে যান তার কিছু প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে। আমি হুজুরের কক্ষে বসে আছি, এমন সময় হঠাৎ আমার চোখ চলে যায় হুজুরের কক্ষে থাকা বুকশেলফের দিকে। আমি এগিয়ে যাই বুকশেলফের কাছে। সেখানে আমি দেখতে পাই হাদিসের বিভিন্ন বই এবং রুকাইয়ার কাজ সংক্রান্ত কিছু বই সেখানে রয়েছে। সেখান থেকে রুকাইয়ার কাজ সংক্রান্ত একটি বই বের করে পড়তে শুরু করি। আমি প্রায় এক পাতা পড়েছি, এমন সময় হুজুর চলে আসেন। হুজুর এসে আমার হাতে রুকাইয়ার বই দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করেন, রুকাইয়ার কাজ শিখবে নাকি? রুকাইয়ার কাজের বই পড়ছো যে? আপনি যদি শেখান হুজুর তাহলে অবশ্যই শিখব। আপনি তো জানেনই আমার জিন জাতির প্রতি প্রচন্ড আগ্রহ।
আমার এমন উত্তরে হুজুর বলতে শুরু করলেন, রুকাইয়ার কাজ শিখতে হবে না। আমরা যারা রুকাইয়ার কাজ করি তাদের জীবনটা প্রচণ্ড কষ্টের। খারাপ প্রজাতির জিনদের সাথে লড়াই করে নিজের জীবনকে, নিজেদের পরিবারের জীবনকে আমরা বিভিন্ন সময় ঝুঁকির মুখে নিয়ে আসি। আর জিয়াদ, আমার এই কথাটি সবসময় মনে রাখবে, কোনো বিষয়ের প্রতি সীমাহীন আগ্রহ থাকা ভালো নয়। মাত্রাতিরিক্ত আগ্রহ সবসময় মানুষকে ভয়ানক বিপদের দিকে ঠেলে নিয়ে যায়। কোনো বিষয়ের প্রতি যে মাত্রা অতিরিক্ত আগ্রহ থাকাটি ভালো নয়। আজকে তোমাকে এই বিষয় নিয়ে একটি ঘটনা বলবো, তুমি বুঝতে পারবে। লিসনার্স, তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক। বলছেন জিন হুজুর। সাল 2017। সকালে নাস্তা করে সবে বসেছি। এমন সময় আমার ফোনে একটা কল আসে আমার চাচাতো ভাই রাজীবের। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে রাজীব বলতে শুরু করে, আসসালামু আলাইকুম ভাইজান, আজকে বিকেলের মধ্যে আমি আপনার বাসায় আসছি আমার একজন পরিচিত বড় ভাইকে নিয়ে। আমরা একই অফিসে চাকরি করি। ওনার পরিবারের সাথে কিছুদিন যাবৎ খুব অস্বাভাবিক ঘটনা ঘটছে, বিশেষ করে ওনার ছেলের আচরণ খুবই অস্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে নিয়ে আসো। এই বলে আমি কলটি ডিসকানেক্ট করে দেই। এরপর আমি চলে যাই মসজিদে। মসজিদ থেকে বাসায় ফিরে আসরে নামাজ আদায় করি। বাসায় এসে ফ্রেশ হয়ে বসেছি সবেমাত্র, এমন সময় আমার বাসায় চলে আসে রাজীব এবং একজন ভদ্রলোক। তাদের বসতে দেই এবং সেই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করি কী ধরনের সমস্যা হচ্ছে ওনাদের পরিবারে। আমার এই প্রশ্নের উত্তরে তিনি বলতে শুরু করেন, হুজুর, আমার নাম রেভন ডিসোজা। আমার পরিবারে আমরা মোট 3 জন সদস্য। বাকি 2 জন সদস্য হচ্ছে আমার স্ত্রী লিডি ডিসোজা এবং আমার ছেলে অ্যালেন ডিসোজা। আমাদের পরিবারে বিগত 15 দিন যাবৎ খুবই অস্বাভাবিক এবং ভয়ানক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। এই সকল ঘটনার সূত্রপাত ঘটে আমার ছেলে অ্যালিনের কিছু অস্বাভাবিক আচরণের মাধ্যমে। একদিন রাতে আমি এবং অ্যালিনের মা আমাদের বেডরুমে ঘুমিয়েছি। হঠাৎ করে অ্যালিন হন্তদন্ত হয়ে আমাদের রুমে এসে বলে, বাবা, আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো। আমার রুমে আমি ঘুমাতে পারছি না। ওরা আমাকে অনেক বিরক্ত করছে। বাবা, আমার অনেক ভয় করছে। এই বলে অ্যালিন মাটিতে লুটিয়ে পড়ে। এই অবস্থা দেখে আমি সাথে সাথে দৌড়ে অ্যালিনের কাছে চলে যাই এবং অ্যালিনকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিই। অ্যালিনের শরীর স্পর্শ করতে আমি বুঝতে পারি অ্যালিনের শরীরে প্রচণ্ড জ্বর। যাই হোক, কিছুক্ষণ পর অ্যালিনের জ্ঞান ফিরে আসে। অ্যালিনের জ্ঞান ফিরতেই আমি ওকে মেডিসিন খাইয়ে দেই। এর কিছুক্ষণ পর ও স্বাভাবিক হয়ে যায়। আমি ওকে জিজ্ঞেস করি, এসব কি বলছিলে? কে বিরক্ত করছে? আমার প্রশ্নের উত্তরে অ্যালিন ভয়ার্ত স্বরে বলতে শুরু করে, বাবা, ও কিছু না, আমাকে কেউ বিরক্ত করছে না। আমার মাথায় প্রচণ্ড ভার অনুভব করছি। আমার ভালো লাগছে না বাবা, আমাকে ঘুমোতে দাও। এই বলে ও ঘুমিয়ে যায়। অ্যালিনের আমার আচরণ দেখে আমার খুবই অস্বাভাবিক লাগে। ওর কথাবার্তায় এমন অসামঞ্জস্যতা দেখে আমার তখন বারবার মনে হতে থাকে ও কিছু একটা লুকানোর চেষ্টা করছে। আবার আমার মনে হয় ওর জ্বর এসেছে, তাই হয়তো এরকম একটা আচরণ সে করছে। যাই হোক, এর পরদিন অ্যালেন ঘুম থেকে ওঠার আগেই আমি চলে আসি অফিসে। আর অফিসে সেদিন প্রচণ্ড কাজের চাপ থাকার কারণে আমার বাসায় কল করে অ্যালেনের খোঁজ খবর নেওয়ার সময় সুযোগ হয়ে ওঠেনি। মাগরিবের আজানের কিছুক্ষণ পর আমি ফ্রি হয়েই আমার মাথায় আসে বাসার কথা এবং বাসায় কল করার কথা। মোবাইলটা ডেস্ক থেকে বের করে নিয়ে হাতে নিয়েছি। আমি দেখতে পাই লিলির 15টা মিসড কল। এটা দেখা মাত্রই আমি লিলিকে কল করতে যাব, এমন সময় আমার ফোনে কল আসে লিলির। কলটি রিসিভ করতে ওই পাশ থেকে লিলি ভয়ার্ত স্বরে বলতে শুরু করে, কতক্ষণ যাবত তোমাকে কল করছি, কিন্তু তুমি কল রিসিভই করছো না। তুমি তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসো। অ্যালেন খুবই অস্বাভাবিক আচরণ করছে। আমাদের ছেলের কি যেন হয়েছে। আমি অ্যালেনকে কোনোভাবেই সামলাতে পারছি না। তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো। আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লিলি ওপাশ থেকে কলটি ডিসকানেক্ট করে দেয়। এরপর অনেকবার আমি লিলিকে ফোনে ট্রাই করি, কিন্তু লিলি আমার কল রিসিভ করে না।
এমন অবস্থা দেখে আমি হন্তদন্ত হয়ে বাসায় চলে যাই। বাসায় ফিরেই আমি দেখতে পাই লিলি ভয়ার্ত চেহারা নিয়ে বসে আছে সোফায়। কি হয়েছে জিজ্ঞেস করতে লিলি বলতে শুরু করলো, আমাদের ছেলের হঠাৎ যে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বাসা থেকে চলে যাবার পর সকালের নাস্তা করার জন্য আমি অ্যালেনকে অনেকবার ঘুম থেকে জাগানোর চেষ্টা করি, কিন্তু ও ঘুম থেকে ওঠে না। আমি ভাবি ওর শরীর খারাপের জন্য ঘুম থেকে উঠছে না। এভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। দুপুরে আমি আবার ওকে জাগানোর চেষ্টা করি, কিন্তু ও কোনোভাবে ঘুম থেকে ওঠে না, অজ্ঞানের মতো ঘুমোতে থাকে। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়। বিকেলবেলা আবারও আমি অ্যালেনকে ঘুম থেকে জাগানোর চেষ্টা চালাচ্ছি। এমন সময় হঠাৎ এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায় এবং রাগান্বিত স্বরে রক্তবর্ণ চোখ নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, তোর কি মৃত্যু হয় নাই? আমাকে বারবার বিরক্ত করছিস? চলে যা, এক্ষুনি চলে যা। যদি এখন আমি জেগে উঠি এর পরিণতি মৃত্যু। বলে অ্যালেন বিছানা থেকে নেমে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয় এবং ভেতর থেকে দরজায় লাগিয়ে দেয়। এমন অবস্থা দেখে আমি তখন অনেকবার তোমাকে কল করি, কিন্তু তুমি কল রিসিভ করছিলে না। এরপর অনেকবার আমি বাইরে দরজায় নক শুনি, কিন্তু ভেতর থেকে অ্যালেনের কোনো সারা শব্দ পাই না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। নিরুপায় আমি শুধু বসে আছি। কিছুক্ষণ পর মাগরিবের আজান শেষ হওয়া মাত্রই অ্যালেন রুমের দরজা খুলে বাইরে আসে। বাইরে বেরিয়ে এসেই ও রাগী স্বরে আমাকে বলে, আমার প্রচণ্ড খিদা পেয়েছে, খাবার দে আমাকে তাড়াতাড়ি। ওর এমন আচরণে আমার মেজাজ খুবই বিগড়ে যায়। এমন সময় আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যালেনের গায়ে কষে একটা চর লাগিয়ে দেই। চর মারার সাথে সাথেই অ্যালেন রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরে ধাক্কা দিয়ে আমাকে মেঝেতে ফেলে দেয় এবং ছুটে রান্নাঘরে চলে যায়। আমিও দৌড়ে রান্নাঘরে যাই। রান্নাঘরে যেতেই দেখি অ্যালেন রান্না করা সব খাবার রান্নাঘরের মেঝেতে ঢেলে দিয়ে পশুর মতো সেখানে বসেই খেতে শুরু করেছে। বাকরুদ্ধের মতো আমি অ্যালেনের এসব আচরণ শুধু দেখেই যাচ্ছিলাম। এসব দেখে আমার হাত পা কিছু কাজ করছিল না। আমার সুস্থ স্বাভাবিক ছেলেটার হঠাৎ কি হয়ে গেল কোনো কিছুই আমি বুঝতে পারছি না। হঠাৎ করে অ্যালেন খাওয়া দাওয়া ছেড়ে উঠে দাঁড়ায় এবং বলতে শুরু করে, তুই আজকে আমাকে অনেক বিরক্ত করেছিস, এর শাস্তি তুই পাবি। আমাকে যে বিরক্ত করবে তার শেষ পরিণতি মৃত্যু। এই বলে অ্যালেন বিকট শব্দে হাসতে শুরু করে। এরপর অ্যালেন চলে যায় রুম থেকে, আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রেভন, আমাদের ছেলের কি হলো? লিলির মুখে সব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। হঠাৎ করে আমাদের ছেলের কি হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমি ছুটে যাই অ্যালেনের ঘরে। ওর রুমে প্রবেশ করতে আমি দেখতে পাই ও বিছানায় ঘুমোচ্ছে। আমি ওকে বিরক্ত না করে চলে আসি আমার ঘরে। আমি এইটুকু খুবই ভালোভাবে বুঝে গিয়েছিলাম যে অ্যালেনের এমন আচরণ কোনো শারীরিক অসুস্থতাজনিত কারণে না, এখানে খুবই খারাপ একটা কিছু ঘটছে। এজন্য আমি মনে মনে চিন্তা করে রাখি যে কাল সকালে গিয়ে আমাদের চার্চের ফাদারকে আমাদের বাসায় নিয়ে আসব। সেই রাতে কোনো প্রকার সমস্যা হয় না, যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে যাই চার্চে গিয়ে প্রেয়ার শেষ করে আমি ফাদারকে গতকাল ঘটে যাওয়ার সকল বিষয় জানাই এবং ফাদারকে আমাদের বাসায় নিয়ে আসি। আমি বাসায় এসেই দেখতে পাই অ্যালেন একদম সুস্থ স্বাভাবিকভাবে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। এখন ওর মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকতা নেই। অ্যালেন কখন ঘুম থেকে উঠল এই বিষয়ে লিলিকে জিজ্ঞেস করলে লিলি বলে, তুই যাওয়ার কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠেছে। উঠেই খুব স্বাভাবিকভাবে ও আমাকে এসে বলে ওর নাকি অনেক খিদে পেয়েছে। এরপর আমি গিয়ে নাস্তা দেই। নাস্তা খাওয়ার সময় ওকে আমি জিজ্ঞেস করি যে গতকাল ওরকম অস্বাভাবিক আচরণ কেন করলো। আমার প্রশ্নের উত্তরে অ্যালেন বলে, মা, তুমি সব কি উল্টাপাল্টা বলছো? আমি কবে এরকম আচরণ করলাম? এই সকাল সকাল তুমি আমার সাথে মজা করো না তো। এই বলে অ্যালেন হাসতে শুরু করে। এরই মধ্যে তুমি ফাদারকে নিয়ে আসলা। এরপর ফাদার অ্যালেনকে দেখেন এবং জানান যে অ্যালেন একদম সুস্থ, ও একেবারেই পজেসড না। এই বলে ফাদার আমাদের বাসা ত্যাগ করে চলে যান। কিন্তু আমার মন কোনোভাবেই মানছিল না। আমার বারবার মনে হচ্ছিল অ্যালেনের হঠাৎ এমন আচরণের পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। অ্যালেনের এমন আচরণ বড় কোনো বিপদের আগাম সংকেত।
ওই ঘটনার পর 2 দিন সবকিছু স্বাভাবিক ছিল। 2 দিন পর রাতে আমার সন্দেহটি বাস্তবে মোড় নেয়। গতকাল রাতে আমি দেখতে পাই আমার জীবনের সবচেয়ে ভয়ানক একটি জিনিস। গতকাল রাতে আমি অফিস থেকে বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, কিন্তু কেন জানি না সেটাতে আমার ঘুম আসছিল না। অ্যালেনকে নিয়ে খুবই চিন্তা হচ্ছিল। আমি চিন্তা করি যে অ্যালেনের রুমে গিয়ে ওকে একবার দেখে আসি। আমার রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এসেছি, এমন সময় আমি দেখতে পাই এমন একটি দৃশ্য যে দৃশ্যর জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। ডাইনিং রুমে থাকা ফ্রিজটি খোলা অবস্থায় আছে। ফ্রিজের ভেতর থেকে বেরিয়ে আসা স্পষ্ট আলোয় আমি দেখতে পাই ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যালেন কিছু একটা খাচ্ছে, এবং অ্যালেনের পাশে দাঁড়িয়ে আছে বিভৎস আকৃতির একটি প্রাণী, যার পুরো দেহ 3 থেকে 4টি প্রাণীর সংমিশ্রণে গঠিত। সেই জিনিসটির দেহের নিচের অংশে মোটা সাপের লেজের মতো কিছু একটা আছে। দেহের মাঝের অংশটা পুরোটাই ঘন কালো লোম দিয়ে আবৃত। সেই জিনিসটির পিঠের অংশ থেকে সংযুক্ত মাকড়সার পায়ের মতো 3টি লম্বা সরু হাতের মতো কিছু একটা আছে। মুখের অংশ অনেকটা কুমির আকৃতির। পুরো মুখমণ্ডল জুড়ে রয়েছে অনেকগুলো ছোট বড় চোখ। সেই চোখগুলো কি বিভৎস! আমি জীবনে এই দৃশ্য দেখিনি। এই দৃশ্য দেখার সাথে সাথে আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরে আসে লিলির ডাকে। জ্ঞান ফিরে আসতেই লিলি আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, আমি এখানে এভাবে জ্ঞান হারিয়ে পড়ে আছি কেন? আমি লিলিকে সব ঘটনা বলতে যাব, এমন সময় অ্যালেনের রুম থেকে ভেসে আসে অ্যালেনের ভয়ানক এক চিৎকার। চিৎকার শুনে আমি এবং লিলি ছুটে যাই অ্যালেনের রুমে। অ্যালেনের রুমে প্রবেশ করতে আমরা দেখতে পাই অ্যালেন বিছানার উপরে দাঁড়িয়ে আছে, আর ওর চোখ মুখে প্রচণ্ড রাগ। আমাকে ও লিলিকে রুমে প্রবেশ করতে দেখে অ্যালেন এক লাফে বিছানা থেকে নেমে আসে এবং আমার গলা চাপ দিয়ে ধরে, আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। আমি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে অ্যালেন আমার বুকের ওপরে পা দিয়ে দাঁড়ায় এবং রাগান্বিত স্বরে বলতে শুরু করে, মানব জাতিকে আমি ঘৃণা করি। আমাকে যে বিরক্ত করবে তার পরিণতি মৃত্যু। তোদের সবাইকে পেতে হবে কঠিন শাস্তি। তোরা তোদের ফাদারকে ডেকেছিস, ওই তুচ্ছ মানব আমার কি করবে? ও তো আমার অস্তিত্বই ঠাহর করতে পারেনি। এই বলে অ্যালেন হাসতে শুরু করে। এর কিছুক্ষণ পর অ্যালেন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। অ্যালেন জ্ঞান হারালে আমি ওকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দেই। হুজুর, আমার ছেলে সবসময় ডিমন ডেভিড এই সংক্রান্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করত। এই সকল বিষয় নিয়ে ওর আগ্রহের কোনো কমতি ছিল না। আমার মনে হয় এই জন্য হয়তো ওরকম সমস্যা হচ্ছে। হুজুর, আপনার কথা আমি একদিন রাজীব ভাইয়ের কাছে শুনেছিলাম। এই জন্য সকাল হওয়ার সাথে সাথে আমি রাজীব ভাইকে কল করে এই বিষয়ে জানতে চাই। এরপর রাজীব ভাই আপনার কাছে আমাকে আসতে বলেন। হুজুর, আমার ছেলেকে বাঁচান, আমাদের এই বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন। এখন পর্যন্ত আমার ছেলের জ্ঞান ফেরেনি। হুজুর, আপনি আমাদের বাসায় চলুন আজই। রেভান সাহেবের সব কথা শুনে আমি মনস্থির করি যে আমি তাদের এই বিপদ থেকে বের হয়ে আসতে সাহায্য করব ইনশাল্লাহ। এরপর আমি আর সময় নষ্ট না করে রেভান সাহেবের সাথে চলে যাই তাদের বাসায়। পথিমধ্যে বাসা থেকে রেভান সাহেবের স্ত্রীর কল আসে। আমরা জানতে পারি যে অ্যালেনের জ্ঞান ফিরে এসেছে। অ্যালেন এখন একদম স্বাভাবিক আচরণ করছে, কিন্তু অ্যালেন গতকাল রাতের কোনো কথাই মনে করতে পারছে না। যাই হোক, অ্যালেনের বাসায় গিয়ে আমি সোজা চলে যাই অ্যালেনের রুমে। অ্যালেনের রুমে প্রবেশ করতেই আমি ওকে দেখতে পাই। ও তখন একদম সুস্থ স্বাভাবিক, ওর মধ্যে কোনো রকমের অস্বাভাবিকতা নেই। এরপর আমি অ্যালেনকে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করি, কিন্তু ও কিছু মনে করতে পারে না। এমন অবস্থা দেখে আমি পবিত্র কুরআন শরীফ থেকে রুকাইয়া সংক্রান্ত বিভিন্ন আয়াত উচ্চস্বরে পড়ে অ্যালেনকে পরীক্ষা করতে শুরু করি, কিন্তু তখনও অ্যালেনের আচরণ একদম স্বাভাবিক। অ্যালেনের এমন স্বাভাবিক অবস্থা দেখে আমি বুঝতে পারি না, আমি বেশ অবাক হয়ে যাই। কারণ অ্যালেনের ভেতরে যদি কোনো শয়তান থাকতো বা অ্যালেনের ওপর যদি কোনো শয়তানের প্রভাব থাকতো, তাহলে এই আয়াতগুলো পড়ার সাথে সাথে ও অস্বাভাবিক আচরণ শুরু করত। কিন্তু এক্ষেত্রে এমন কিছুই ঘটছে না। আমি আমার এত বছরের অভিজ্ঞতায় এমনটা হতে দেখিনি। আমি বুঝে যাই এর সমাধান বের করতে হলে আগে আমাকে অ্যালেনের সমস্যাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে, তাছাড়া এই সমস্যার সমাধান সম্ভব না। এরপর রেভান সাহেবকে এ সকল বিষয় বলে তার কাছ থেকে বিদায় নিয়ে আগামীকাল আমি আবার আসবো বলে প্রতিশ্রুতি দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে
আমি ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করি। এশার নামাজ শেষ আমি আমার বন্ধু জিনদের স্মরণ করি। তারা আসলে আমি অ্যালেনের বিষয়টি বিস্তারিত তাদের বলি এবং তাদের এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলি। তারা আমাকে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতে বলে এবং এরপরে তারা চলে যায়। এরপর গভীর রাতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে সবেমাত্র বসেছি, এমন সময় বন্ধু জিনদের মধ্যে একজন, নাম আবু সালহে, উনি আমার কাছে আসেন এবং অ্যালেন সম্পর্কে ভয়ানক কিছু তথ্য আমাকে দেন। বলছেন, আবু সালহে, আসসালামু আলাইকুম হুজুর। অ্যালেন ছেলেটি খুবই ভয়ানক একটি জিনের কবজায়, তবে এই জিন বিনা কারণে অ্যালেনের উপরে প্রভাব বিস্তার করেনি। অ্যালেনের ভয়ানক এবং বড় একটি ভুলের জন্য আজ এই জিনটি ওর উপরে প্রভাব বিস্তার করেছে। অ্যালেনের জিন বা ওদের ধর্মে যেটা আছে, ডিমন বা এসব বিষয় নিয়ে ওর প্রবল আগ্রহ। এই সকল বিষয় নিয়েও সবসময় ঘাঁটাঘাঁটি করত। সেই সুবাদে ও বিভিন্ন জায়গা থেকে সম্পর্কিত বিভিন্ন বই সংগ্রহ করেছে। এভাবেই অ্যালেন একটি বই সংগ্রহ করে, যে বইটিতে বিভিন্ন জিন বা ডিমনকে হাজির করার বিভিন্ন কালো জাদুর রিচুয়াল লেখা ছিল। সেই রিচুয়াল সত্য নাকি মিথ্যা প্রমাণ করার জন্য অ্যালেন সেই বইটি থেকে তার রিচুয়াল করে এবং শরীরের রক্ত ব্যবহার করে এবং পরপর 3 দিন সেটা প্র্যাকটিস করে। সেই রিচুয়ালটির শুরুতেই লেখা ছিল যে মানুষটি এই জিন বা ডিমনকে তার রক্তের বিনিময়ে হাজির করবে, তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে বা সঁপে দিতে হবে সেই জিনটির কাছে। অ্যালেন এই বিষয়টি মজা হিসেবে নিয়েছিল। রিচুয়ালের মাধ্যমে অ্যালেন একটি নয়, পরপর 3টি জিনকে বিরক্ত করেছে। এই জন্য রিচুয়ালের 3য় দিন সেই জিনটি অ্যালেনের সামনে সশরীরে হাজির হয়ে যায়। অ্যালেন মজায় মজায় বুঝতেও পারেনি যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। অ্যালেন এমন একটি জিনকে হাজির করে যে খুবই ভয়ানক একটি জিন। সেই জিনটি শয়তানের একজন অনুসারী এবং পূজারী। এই জিনটির বয়স 400 বছর এবং এই জিনটি তাদের জাতির 2000 জিনদের সম্রাট। ওই জিন ওই 2 প্রকার কালো জাদুতে খুবই পারদর্শী। একটি হচ্ছে বশীকরণ জাদু আর একটি হচ্ছে দৃষ্টিভ্রম জাদু। দৃষ্টিভ্রম জাদু হচ্ছে এমন একটি জাদু যার মাধ্যমে মানুষের দৃষ্টিকে বন্দী করা যায়। এই জাদুর প্রভাবে সে আপনাকে যা দেখাবে আপনি তাই দেখবেন। হুজুর, আপনি যখন অ্যালেনকে পরীক্ষা করার জন্য রুকাইয়া সংক্রান্ত বিভিন্ন আয়াত পড়েছেন, ঠিক তখনই অ্যালেনের অস্বাভাবিক আচরণ শুরু হয়েছিল, অ্যালেনের উপরে প্রভাব পড়েছিল, কিন্তু দৃষ্টিভ্রম জাদুর কারণে আপনি সেটা দেখতে পারেননি। এখন অ্যালেনকে বাঁচানো সম্ভব না। ওই জিনটি এতদিনে অ্যালেনের শরীর থেকে অনেক রক্ত শুষে খেয়ে ফেলেছে, আর আজকে আমি সেখানে যাওয়ায় সেই জিনটি আরও টাকান্বিত হয়। এখন একমাত্র আল্লাহ তাআলা পারেন অ্যালেনকে বাঁচাতে, এছাড়া আমি বা আপনি এখন আর কিছুই করতে পারবো না। এই বলে আবু সালহে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সব তথ্য পেয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি কি বলবো, কিভাবে অ্যালেনের মা বাবাকে সব কথা বলবো, কি বলে তাদের সান্ত্বনা দেব, আজ আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যায়। আমি চলে যাই মসজিদে। ফজরের নামাজ আদায় করে আরও কিছু ছাত্রদের পড়ানো শেষ করে আমি সবে বের হয়েছি মসজিদ থেকে। এমন সময় আমার ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে রেভন সাহেব বলতে শুরু করেন, হুজুর, আমার ছেলেটি আর নেই। শয়তান আমার ছেলেকে আমাদের পরিবার থেকে ছিনিয়ে নিয়েছে। আমার ছেলে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। হুজুর, আমাদের সবকিছু শেষ হয়ে গেল। এই বলতে বলতে রেভান সাহেব কান্নায় ভেঙে পড়েন। এরপর আমি গিয়েছিলাম অ্যালেনদের বাসায়। অ্যালেনের লাশটি দেখে জীবনে প্রথমবারের মতো আমার পুরো শরীর ভয়ে কেঁপে উঠেছিল। অ্যালেনের পুরো শরীর একদম সাদা হয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল শরীরে কোনো রক্ত নেই। অ্যালেনের চোখ দুটো বড় হয়ে গেছে, কোটর থেকে যেন বেরিয়ে আসতে চায় তারা। এখনও এসব দৃশ্য আমার চোখের সামনে ভাসে। অ্যালেনের কথা মনে হলেই চোখে পানি চলে আসে। এই ঘটনার কিছুদিন পর অ্যালেনের বাবা এসেছিলেন আমার কাছে, তার ছেলের সাথে কেন এমন হলো সেটা জানতে। এরপর আমি তাকে সমস্ত বিষয় জানাই। কোনো বিষয়ের প্রতি অতি আগ্রহ কখনোই ভালো নয়। অতি আগ্রহ সবসময় মানুষকে ফেলে মহাবিপদের মুখে। এই বলে জিন হুজুর তার ঘটনাটি শেষ করেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটির মাধ্যমে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস রিয়ালাইজ করলাম। সত্যি কোনো বিষয়ের প্রতি এত আগ্রহ
সব সময় কোনো না কোনো বিপদ ডেকে নিয়ে আসে। পৃথিবীতে প্রতিটি বিষয়ের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। যখনই আমরা কোনো বিষয়ের প্রতি আগ্রহ দেখিয়ে সেই সীমাকে লঙ্ঘন করি, ঠিক তখনই আমরা পড়ে যাই ভয়ানক বিপদে। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ বিদায় নিচ্ছি। খুব দ্রুত ফিরে আসব নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনা দিয়ে আজকের এই এপিসোডটিকে অনেক সুন্দর করার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাবো। আপনি এভাবে আমাদের ঘটনা পাঠিয়ে যান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগছে। আপনাদের কাছ থেকেও প্রচুর পরিমাণে ঘটনা চাই। এখন তো আমরা সবখানেই আপনাদের সমস্ত দাবি দাওয়া পূরণ হয়েছে, তারপরেও ঘটনা পাঠাবেন না কেন? আর দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভূত.com ইউটিউব চ্যানেল, এটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং কোনো ঘটনা পছন্দ হলে থামস আপ দিন। কোনো কমেন্ট লেখার থাকলে কমেন্ট করুন। তাহলেই তো জমবে আরও ভূত.com এবং আমরা এগিয়ে যাব আরও সুন্দরভাবে সামনের দিকে। চলুন আমরা চলে যাই পরের ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Bhoot.com, the fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আরও একবার ফিরে আসলাম নতুন আরেকটি ঘটনা নিয়ে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। জানিয়ে দিই একটু যে আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার, আপনি কিভাবে পাঠাবেন। আমরা অডিও ক্লিপের ক্রাইসিসে আছি, সুতরাং আপনারা যদি অডিও ক্লিপ বেশি করে পাঠান সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। এবং আমি অনেকের কাছে এই ঘটনা শুনি, অনেকে এই ঘটনা পাঠাতে চান। অনেকে হয়তো বারবার আমাকে জিজ্ঞেস করেন যে অডিও ক্লিপ কীভাবে পাঠাবো। আমি একটু বলি যে আপনার ফোনে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলতে পারেন এবং তারপরে সেই ঘটনাটি আপনি জাস্ট ইমেল করে দিতে পারেন আমাদেরকে, আমাদের ইমেল অ্যাড্রেস অনুযায়ী। তাহলে আমরা পেয়ে যাব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ মির্জা রাসেল, সিভিল, বিএসসি রুয়েট অ্যান্ড এমএসসি বুয়েট। বর্তমানে স্বনামধন্য একটি কনস্ট্রাকশন কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। ভূত এফএম থেকে শুরু, ভূত.com-এও আছি এবং ইনশাল্লাহ থাকবো। অনেকদিন থেকে শেয়ার করব করে সময় হয়ে উঠছিল না। সত্যি কথা বলতে অলসতার কারণে লেখা হয়ে উঠছিল না। ঘটনাটি আমার কাছে একটু আলাদা মনে হয়, ভালো লাগলে শেয়ার করবেন। আমি যে ঘটনাটি আজ শেয়ার করব সেটি 2000 সালে রংপুরের পীরগাছা উপজেলার একটি গ্রাম এবং সেই গ্রামের ঘটনা। আমি নিজেই প্রত্যক্ষদর্শী। এটি একটি জিন হাজির করার ঘটনা। অনেক কয়টি জিন হাজির করা ঘটনার সাক্ষী আমি, কিন্তু এই ঘটনাটির মতো জিন হাজির করার ঘটনা আমি কখনো দেখিনি, শুনিও নি। চলে যাচ্ছি ঘটনায়। 2000 সালে আমি নবম শ্রেণীর একজন ছাত্র, বয়স 15 বছর। আমার ফুপুর বাসা আমাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে। হঠাৎ একদিন আমার ফুফাতো ভাই আমাদের বাসায় আসে দুপুরের পর এবং ও আমার চেয়ে 10-12 বছরের বড় হলেও ওর সাথে আমার সুসম্পর্ক বন্ধুর মতোই। আমরা
তুই তুই করেই কথা বলি। ও এসে আমাকে বলে যে চল এক জায়গায় যাব। কই যাবি? সাইকেলের পিছনে ওঠ, সব কিছু বলছি। যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম, কারণ সাইকেলে ঘুরতে ভালোই লাগে। সাইকেলে যেতে যেতে ও আমাকে বলল যে নতুন একজন কবিরাজের খোঁজ পেয়েছি, যিনি নাকি খুব ভালো কাজ করেন, আর কাজ করতে পারলেই শুধু হাদিয়া নেন, নতুবা না। আমি বললাম কবিরাজের কি দরকার? ও বলল ওর ছোট বোন মাস 2 থেকে অনেক অসুস্থ, সম্ভবত জিন ভর করেছে। আমি বললাম ওকে চল তাহলে দেখেই আসি। ঘণ্টা 2 মধ্যে আমরা কবিরাজের বাসায় পৌঁছে যাই। বাসায় গিয়ে দেখি উনি ভেজা কাপড়ে বাসার আঙিনায় বসে আছেন, পরনে সাদা কাপড়ের লুঙ্গি ও শরীরে একটি সাদা কাপড় পেঁচানো। আমি কবিরাজকে দেখে খুবই অবাক হই, কারণ উনি একেবারেই কম বয়সের একজন মানুষ, সর্বোচ্চ 30 থেকে 32। দেখলে কেউ বলবে না উনি একজন কবিরাজ। একেবারেই সুদর্শন একজন যুবক। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে উনি একজন কবিরাজ। উনি আমাদেরকে বসতে বললেন এবং ওনার কাছে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। তখন আমার ফুফাতো ভাই তার যাওয়ার কারণটি খুলে বলে। কবিরাজের কাছে যাওয়ার কারণ হলো আমার ফুফাতো বোন অনেক দিন থেকে অসুস্থ, দিন দিন শুকিয়ে যাচ্ছে, চেহারাও নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু খেতে পারে না, ভালো লাগে না। আপু মাঝে মধ্যে চিৎকার করে উঠতেন, খুব ভয় পেতেন এবং হাত পা ছোড়াছুড়ি করতেন, এমনভাবে যেন উনি শরীর থেকে কোনো কিছু ছাড়ানোর চেষ্টা করছেন। যখন একটু সুস্থ থাকতেন তখন বলতেন যে আপু নাকি একটা গুই সাপ দেখতে পান, যেটি নাকি তার পা বেয়ে ওঠার চেষ্টা করে, যখন উঠতে পারে না তখন থুতু ছিটিয়ে দেয়। আরও কিছু বিষয় অনেক আগে থেকেই হয়ে আসছিল, যেমন আপুর যত বিয়ের ঘর আসে সব কোনো না কোনো কারণে ভেঙে যায়। আপু গ্রামের মেয়ে হলেও দেখতে যথেষ্ট সুন্দরী, যে কোনো ছেলে দেখলে অপছন্দ করবে না। যে বিয়ের ঘরগুলো আসতো সেগুলো ফুপুর বাসায় পৌঁছানোর আগেই মাঝ রাস্তা থেকে ফিরে যায়। আপু অসুস্থ হওয়ায় অল্প কিছুদিন আগেও এক ছেলেপক্ষ মাঝ রাস্তায় সড়ক দুর্ঘটনার কবলিত হয় এবং গুরুতর আহত হয়ে ফেরত যায়। এতে করে আমার ফুপুর মনে সন্দেহ জাগে যে নিশ্চয়ই আপুকে ভয়ঙ্কর কোনো কালো জাদু করা হয়েছে বা তাবিজ করা হয়েছে। এইসব ঘটনার পূর্বেও আপুকে কয়েকবার তাবিজ করা হয়েছিল বিয়ে আটকানোর জন্য, যা ভিন্ন ভিন্ন কবিরাজ দিয়ে তুলে নেওয়া হয়েছে। কিন্তু এবার যা ঘটছে শুধু তাবিজের জন্য না, নিশ্চয়ই কোনো জিন চালান দেওয়া হয়েছে। তাই একজন ভালো কবিরাজের খোঁজ করা হচ্ছিল, যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। কবিরাজ সব শুনে আমাদেরকে আশ্বস্ত করেন যে তিনি মঙ্গলবার আমার ফুপির বাসায় যাবেন এবং আসন করে দেখবেন যে তেমন কোনো সমস্যা আছে কিনা। তিনি আসন করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস ব্যবস্থা করে রাখতে বললেন, যেমন লাল শালুর কাপড়, লাল সুতা, একটি মোরগ, মাটির কলস, সিঁদুর, গরুর দুধ, রসগোল্লা, নতুন গামছা, আপুর পরনের একটি ওড়না ও আরও কিছু জিনিস। তিনি আরও বললেন যে আমার ফুপুর বাসার পেছনে সুপারি বাগানে যে গাব গাছটি আছে সেটির কাছাকাছি যেন আমার ফুফাতো বোন কোনোভাবেই যেতে না পারে যতক্ষণ পর্যন্ত আসন শেষ না হয়। গাব গাছের কথাটা শুনে আমরা দুই ভাই আকাশ থেকে পড়ি, কারণ গাব গাছের কথাটি ওনার কোনোভাবেই জানার কথা না। কবিরাজ আমাদের মুখ দেখে বিষয়টি বুঝতে পেরে মুচকি হাসেন এবং বলেন যে ওনার জিন ওনাকে গাব গাছটির কথা মাত্রই জানিয়েছে। উনি আমাদেরকে তার ওপর আস্থা রাখতে বললেন যে উনি এই সমস্যার সমাধান করে দেবেন এবং সমাধান করার পর হাদিয়া চেয়ে নেবেন। এই বলে তিনি আমাদেরকে আসতে বলেন। আমরা ওনাকে বাসার ঠিকানা বলতে গেলে উনি আমাদের থামিয়ে দিয়ে বলেন যে উনি বাসা নিজেই খুঁজে বের করবেন। এরপর আমরা চলে আসি। আসার সময় আমি ফুফাতো ভাইকে জিজ্ঞেস করি যে তুই আগেও ওনার কাছে গিয়েছিলি কিনা, বা উনি কি তোদের বাসায় এসেছিল? আমার ফুফাতো ভাই আমাকে নিশ্চিত করে যে আজই প্রথম এই কবিরাজের সাথে দেখা। এতে করে আমি অনেক অবাক হই এবং ওনার আসন করা দেখার জন্য তীব্র ইচ্ছা প্রকাশ করি। অবশেষে এলো কাঙ্ক্ষিত সেই মঙ্গলবার। আমি সকালেই ফুপুর বাসায় চলে যাই, কারণ বিষয়টি নিয়ে আমার আগ্রহের কোনো কমতি ছিল না। আমিও একটি জিন হাজির করার ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে চাই। এর পূর্বেও আমি মানুষের উপর জিন ভর করতে দেখেছি কয়েকবার, আবারও এমন একটি ঘটনার সাক্ষী হব তাই মনে মনে
খুবই উত্তেজনা অনুভব করছিলাম। অবশেষে দুপুরের দিকে কবিরাজ ফুপুর বাসায় চলে আসেন। আজও ওনার শরীরে সেই একই পোশাক, পরনে কাফনের কাপড়ের লুঙ্গি ও কাফনের কাপড়ের শরীরে মোড়ানো। ওনাকে জিজ্ঞেস করি যে বাসা কিভাবে চিনলেন উনি। উত্তরে উনি বললেন যে ওনাকে কয়েকবার ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওনার বন্ধু ওনাকে সহযোগিতা করেছে সঠিক পথ দেখিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কবিরাজের সাথে বসি এবং গল্প শুরু করি। ওনাকে ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করলে উনি বলেন অল্প কিছুদিন হলো একজন কম বয়সী জিনের সাথে ওনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, যিনি কিনা ওনাকে অনেক কাজে সহায়তা করে। এরপর ওনাকে জিজ্ঞেস করি যে উনি আসন বিকেলে করবেন কিনা। উনি বলেন যে আসন করবেন রাতে, তার আগে ওনার কিছু কাজ আছে যেগুলো সন্ধ্যের আগে শেষ করতে হবে। উনি আরও স্পষ্ট করে বলেন যে আসনের সময় বাড়ির কোনো লোক বাইরে বা অন্য কোনো রুমে থাকতে পারবে না, সবাইকে গোসল করে পাক পবিত্র হয়ে থাকতে হবে, সাথে কিছু খেজুর পাতা সংগ্রহ করে রাখতে বললেন আগে থেকেই। ওনার সাথে মোটামুটি 3-4 ঘন্টা কথা হয়। সব কথা বলতে গেলে আরও একটি ঘটনা হয়ে যাবে। ওনার শরীরের কাপড়টি কয়েকটি কবর থেকে সংগ্রহ করা, যে ঘটনাটি উনি আমাকে বলেছেন। ওনার কাছে মানুষের শরীরের অনেক হাড় আছে যেগুলো উনি পুরাতন কবর থেকে সংগ্রহ করেছেন। এসব না হয় অন্যদিন লেখা যাবে। এই কবিরাজ আগে থেকে কালজাদু করত, কিন্তু একটি ঘটনার পর উনি কালজাদু বাদ দিয়েছেন। এখন চেষ্টা করেন মানুষকে সাহায্য করার। ওনার শরীরের কাপড়টি উনি কখনো খোলেন না, কাপড়টি তার শরীরেই ভেজে শরীরেই শুকায়। যাই হোক, উনি সন্ধ্যার আগে বাসার চারিদিকে ঘুরে সীমানার চারিদিক দিয়ে ওনার মন্ত্র বা যা কিছু আছে রিচুয়াল সেগুলো করে উনি খেজুরের ডালগুলো পুঁতে দেন। যে ঘরে আসন করা হবে সেই ঘরের 4 কোণায় 4টি ছোট বড় হাড় মন্ত্র পড়ে ঝুলিয়ে দেন। উনি আগেই মসজিদের ইমামকে আসনে উপস্থিত থাকার জন্য বলেছিলেন। রাত 11টা পার হয়ে গেছে, সবাই গোসল করে রেডি। ইমাম সাহেবও চলে এসেছেন। কবিরাজ ইমাম সাহেবের সাথে একটু কথা বলেই সবাইকে ঘরে ঢুকতে বললেন। ঘরে হ্যারিকেন বাতি জ্বলছে, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ইমাম সাহেব ও কবিরাজ মিলে ঘরের মাঝখানে একটা বড় বৃত্ত আঁকলেন এবং সীমানা টেনে দিলেন, আর বিড়বিড় করে যা পড়া দরকার পড়লেন। এরপর দুধের পাত্র, কলা, রসগোল্লা, মাটির কলস, ওড়না বৃত্তর বাইরে সাজিয়ে রাখলেন। মোরগটাকে লাল সুতো দিয়ে পা বেঁধে ভেতরে রাখলেন। নতুন গামছাটি ঘাড়ে দিয়ে একটি ছোট খেজুরের ডাল সিঁদুরের দাগের ওপর ছেড়ে দিলেন। এরপর কবিরাজ খেজুরের ডালের পাশে বসলেন এবং ইমাম সাহেব কবিরাজের বিপরীত পাশে নামাজের মতো করে বসলেন। এরপর কবিরাজ আমাদের কয়েকজনকে তার পেছনে ও বাকিদের ইমাম সাহেবের পেছনে বসতে বললেন। আপুকে ইমাম সাহেবের পাশে বসতে বললেন। ওই দিন রাতে আমার দাদা, দাদি, ফুপা, ফুপু, ফুপুর 4 ছেলে ও 2 মেয়ে, আমি, ইমাম সাহেব ও কবিরাজ সহ মোট 13 জন উপস্থিত ছিলাম। ইমাম সাহেব আমাদের সবাইকে 3 বার সূরা ফাতিহা, 4 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তে বললেন। এরপর কবিরাজ বললেন যে আজকে ঘরের বাইরে ও বৃত্তের মধ্যে যাই ঘটুক না কেন, আমরা কেউ যেন কোনো রকমের ভয় না পাই এবং সূরা পড়া বন্ধ না করি। উনি এও বললেন যে জিন সশরীরে বৃত্তের মধ্যে হাজির হলে আমাদের মধ্যে যদি কেউ কিছু দেখতে পাই তাহলে যেন ভয় না পাই এবং কোনো রকম শব্দ না করি। একেবারেই নিশ্চুপ হয়ে আপন মনে সূরা পড়তে হবে। এরপর উনি সবার হাতে একটি করে জবা ফুল দিয়ে হ্যারিকেন নিভিয়ে দেন এবং সবাইকে সূরা পড়তে বলেন। আমি মানুষের ওপরে জিন ভর করা দেখেছি, কিন্তু সশরীরে জিন হাজির এই প্রথম, এখন পর্যন্ত একমাত্র ঘটনা। এজন্যই বলছি একটু আলাদা ধরনের। যাই হোক, 10-15 মিনিট হয়ে গেল, আমরা সবাই সূরা পড়ছি। কবিরাজের ফিস ফিস শব্দ কানে আসছে। ঘর অন্ধকার হলেও বাইরে চাঁদের আলোয় অনেক বেশি ঝকঝক করছে সবকিছু। গ্রামের ঘর, টিনের বেড়া ও টিনের চালা ও বেড়ার সংযোগস্থলে ফাঁকা জায়গা দিয়ে হালকা আলো ঘরে আসছে। চোখে খুবই হালকা হালকা বোঝা যায় যদি কোনো কিছু নড়াচড়া করে। হ্যারিকেন নেভানোর সাথে সাথে কিছু বোঝা না গেলেও কিছুক্ষণ পরে চোখের সাথে বিষয়টি মানিয়ে গেল।
আর কিছুক্ষণ হয়ে গেল, 2-3 বার করে সূরা পড়া শেষ, জিনের কোনো খবর নেই। আমরা সূরা পড়েই যাচ্ছি এক মনে, জবা ফুল হাতে নিয়ে। কবিরাজ এবার শব্দ করে জোরে জোরে সূরা জিন পড়তে শুরু করলেন। হঠাৎ টিনের চালে ধুপ করে কিছু একটা পড়ার শব্দ হলো এবং পরক্ষণেই ধুপ করে ঘরের মেঝেতে পড়ার শব্দ হলো। অনেকটা উঁচু থেকে লাফিয়ে পড়লে যেমন হয় তেমন। মুহূর্তের মধ্যেই ঘরের মেঝেতে 1 মুঠ সমান একটি অগ্নিকুণ্ড দেখতে পেলাম, যেটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অনেকটা হাতে আগুন নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালে আগুনের গতিপথে যেমন আঁকা বাঁকা হয়, ঠিক তেমনভাবে উঠে দাঁড়ালো। সেই আলোয় আমি মুহূর্তের জন্য আমার সামনে বসে থাকা ব্যক্তির আকৃতি বুঝতে পারলেও জিনের শরীর দেখতে পেলাম না। আগুনটি কাঁধ সমান উচ্চতায় উঠে নিভে গেল। জিনটি এবারে শব্দ করে ফোঁস ফোঁস করতে লাগলো, যেন প্রচণ্ড রেগে আছে। হালকা আলোয় হালকা একটি অবয়ব জিনটি নড়াচড়া করছে বোঝা যাচ্ছে। এই পর্যায়ে জিনটি অনেকটা আরবি ও উর্দু মিশ্রিত ভাষায় কথা বলতে শুরু করলো। কিছু বোঝাও যায় না, কিছু বোঝাও যায়। আবার আমার ওই সময় হিন্দি সিনেমা দেখার অভ্যেস থাকায় উর্দু হালকা বুঝতাম। যাই হোক, জিন ও কবিরাজের কথোপকথন আমি আসনের পর কবিরাজের কাছ থেকে জেনে নেই, যা অনেকটা এমন: আমাকে কেন ডেকেছিস? কেন ডেকেছিস? কেন তোরা বিরক্ত করিস আমাকে? আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, অনেক বিপদে পড়ে আপনাকে স্মরণ করেছি। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি পারবেন এই মেয়েটিকে সাহায্য করতে? তোরা আমাকেই কেন ডাকলি? আর কেউ কি নাই তোদেরকে সাহায্য করতে পারবে? হুজুর, দুঃখিত, আমি বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। অন্য কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি, তাই আপনাকে বিরক্ত করা। আপনি এই সমস্যার সমাধান করে দিন, আপনাকে আর যেন ডাকতে না হয়। মেয়েটিকে তাবিজ করা হয়েছে, যা আছে ব্রিজের গোড়ায় মাটির অনেক নিচে। ও মেয়েটির ওপর একটি বদজিন চালনা করা হয়েছে যেন মেয়েটি পাগল হয়ে যায়। আমি এই সমস্যার সমাধান করে দেবো এক শর্তে: আমার বাচ্চাদের জন্য 7 লিটার দুধ ও 7টি মোরগ দিতে হবে। আগামীকাল সন্ধ্যার সময় নদীর ঘাটে রেখে আসতে হবে। বলে রাখি, পুকুর বাড়ি থেকে 2 মিনিট হাঁটা দূরত্বে আলাইকুড়ি নামে তিস্তার শাখা নদী বয়ে গেছে। জি হুজুর, তাই হবে। ঠিক আছে, আমি আসবো। এই বলে শোঁত করে বাতাসের মতো শব্দ করে জিনটি চলে গেল। জিনটি চলে যাওয়ার মিনিট 5 মধ্যে বাড়ির পেছনে সুপারি বাগানে যেন ঝড় বয়ে যেতে শুরু করলো। গাছগুলো শব্দ করে একটি আরেকটির সাথে ধাক্কা খাচ্ছে। অবিরত সুপারি ঝরে পড়ছে টিনের চালে। কখনো বাসার আঙিনায় ধস্তাধস্তির শব্দ হচ্ছে। ধূপ করে কিছু একটা কাউকে বারবার আঘাত করছে মাটিতে। কখনো বাঘের মতো গর্জন শোনা যাচ্ছে, আবার কখনো ব্যথায় কাঁতরানোর মতো গোঙানির শব্দ। এভাবে চলতে চলতে কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে যায়। এরপর আবারও টিনের চালে ধপাস করে পড়ার শব্দ এবং পরক্ষণেই ধূপ করে মেঝেতে আবারও অগ্নিকুণ্ড জ্বলে উঠল এবং দাঁড়ালো। তোদের সমস্যার সমাধান করে দিয়েছি। আর কোথাও কোনো তাবিজ নেই। বদজিনটিকে হত্যা করেছি। মেয়েটিকে আমি একে তাবিজ দিয়ে যাচ্ছি। 13 দিন ডান হাতের কবজির ওপর পড়ে থাকতে হবে এবং এই সময়ের মধ্যে মেয়েটি কোনো রকম মাছ মাংস খেতে পারবে না। জিনের লাশটির জানাজা করে রাতের মধ্যে কবর দিতে হবে এমন একটি জায়গায় যেখানে আগামী পূর্ণিমা পর্যন্ত কেউ যাবে না এবং এই কবরের কথা কেউ জানবে না। তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আগামীকাল আমার সন্তানেরা ঠিকঠাক সময় মতো আসবে হাতিয়া নিতে। কবিরাজ বললেন, জি হুজুর, আপনার কথা মতো সবকিছু হবে। এই কথা বলতেই জিনটি আবার ওষুধ করে শব্দ করে চলে গেল। আমরা কলস ভাঙার শব্দ পেলাম। এরপর ঘরে আলো জ্বালাতেই আমরা ভয়ে ভয়ে আটকে উঠলাম। বৃত্তের মধ্যে দেখি হাতখানেক একটি মৃত গুইসাপ ভাঁজ হয়ে পড়ে আছে এবং তার পাশে কিছু ভেজা মাটি ও কাঁদা, রসগোল্লা, দুধ ও মুরগি। দুধের পাত্রের ভেতরে একটি তাবিজ, অনেকটা গাছের শুকনো ডালের মতো। কলসটি ভেঙে যেন কেউ চলে গেছে নিখুঁতভাবে। মাটিগুলো খুঁড়ে 7টি তাবিজ পাওয়া যায়। তাবিজগুলো খুলে পুড়িয়ে ফেলা হলো। বাইরে বের হতেই দেখি আঙিনায় অনেক সুপারি গাছ পড়ে আছে। আঙিনা ভরা ধস্তাধস্তি চিহ্ন, জায়গায় জায়গায় মাটি উঠে গেছে।
আঙিনা ভরা হাঁচড়ের 4টি করে দাগ। এরপর আঙিনায় পড়ে থাকা গুইসাপটিকে কবরস্থ করা হয়, সাথে আমার দাদাকে নিয়ে যাওয়া হয়। কাউকে সাথে নেওয়া হয় না। পরদিন সকালে গাব গাছটি ভেঙে পড়ে থাকতে দেখি আমরা। আপুর বিয়ে হয়ে গেছে 2002 সালে। আপু এখন অনেক ভালো আছে স্বামী সংসার নিয়ে। আমার দাদার কাছে পরবর্তীতে আমি অনেকবার জানতে চেষ্টা করেছি যে সেই সাপটিকে কোথায় কবর দেওয়া হয়েছে, কিন্তু দাদা আমাকে কখনো সেটা বলেননি, বরং তিনি সবসময় এড়িয়ে গিয়েছেন বিষয়টি এবং তিনি বলেছেন তিনি ভুলে গেছেন। যাই হোক, সেটা আমি আর জানতে চাইনি কখনো। আমার দাদা 2017 সালে পরলোক গমন করেন। দোয়া করবেন আমার দাদার জন্য। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আশা করছি ভালো আছেন সবাই এবং ভালো লেগেছে এই ঘটনাটি। এই ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। যিনি পাঠিয়েছেন তিনি অনেক উৎসাহী হবেন। আশা করব যে তিনিও শুনছেন আমাদেরকে এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। এভাবে আরও অনেক ঘটনা চাই আপনাদের কাছ থেকে। চমৎকার লেখেন আপনি ঘটনাটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন বলেই এই ঘটনাটি হয়তো আরও অনেক বেশি শুনে আনন্দ পাবে বা উপভোগ করবে আমাদের লিসেনাররা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারাও ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, russell.booth.com@gmail.com। ঘটনা পাঠান। আপনার ঘটনার অপেক্ষায় আছি আমরা এবং আশা করছি প্রতিদিনের মতো আজকেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে আমাদেরকে উৎসাহ দেবেন। ইমেল করবেন, SMS করতে পারেন, একই সাথে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদের মডারেটর বাহিনী রয়েছেন, তারা যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আপনাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? আরেক নাম booth.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর দুইটা বড় ঘটনার পরে একটা তো গুইসাপ নিয়ে শুনলাম আমরা, যে গুইসাপ রূপী জিন, আর একটা শুনলাম আমরা প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি জিয়াদের চমৎকার একটি ঘটনায়। এবার আমরা একটু অডিও ক্লিপে যাব। আশা করছি অডিও ক্লিপ আপনারা শুনবেন মন দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দেখুন কেমন লাগে অডিও ক্লিপ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। যেহেতু 2010 সাল থেকে আপনার সঙ্গে ছিলাম, আছি, আর যতদিন এই পথ চলা আপনার সঙ্গেই থাকবো। আমি GM নিশাত জাহান, যশোর মনিরামপুর থেকে বলতেছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আশা করি সকলের ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমি বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করি, যার কারণে স্টুডিওতে যে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করার সুবাদে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের লোকের সাথে চলাফেরা উঠা বসা করা হয়, আর আমি যত সম্ভব চেষ্টা করি ঘটনা সংগ্রহ করার জন্য। আজ পর্যন্ত অনেক ঘটনা সংগ্রহ করছি, বাট সময় স্বল্পতার কারণে ঘটনা শেয়ার করা হয় না। এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা এপিসোডে একটি করে ঘটনা দেওয়ার, যদি আপনি চান তো। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ঘটে আমারই একটা ফ্রেন্ডের সাথে। ঘটনার ভিতরে যে সকল নাম ব্যবহার করব, সকল নামই ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। ছদ্মনাম কেন ব্যবহার করব সেটা ঘটনার ভিতরেই আপনারা জানতে পারবেন। যেহেতু ঘটনাটা অনেক বড়, তো আর বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছে আমি তার মতো করেই বলার চেষ্টা করতেছি, বাট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি অতটাও ভালো গুছিয়ে কথা বলতে পারি না। ফ্রেন্ডের নাম বিপ্লব, ছদ্মনাম বিপ্লব। আমার সাথে যেভাবে ঘটনা শেয়ার করছে আমি বিপ্লবের মতো করেই বলতেছি। আমি বিপ্লব। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীর একটা মেয়েকে খুব বেশি ভালো লাগে। ভালো লাগা থেকে এক পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলি। তো ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটাকে আমি প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করে।
তো আমি আমার মনকে এটা ভেবে সান্ত্বনা দিই যে একটা মেয়েকে ফার্স্ট টাইম প্রপোজ করলাম, সে তো আর এক চান্সেই হ্যাঁ করবে না, তার পিছু ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে হয়তো বা একটা দিন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো যে কথা সেই কাজ, আমি মেয়েটার পিছে সময় ব্যয় করতে থাকি, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। তো কোনোভাবেই মেয়েটাকে ইমপ্রেস করতে পারতেছিলাম না বা কোনোভাবে রাজি হচ্ছিল না, এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হই, কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে মেয়েটার সাথে যোগাযোগ একটু কম হয়ে যায়, বাট ভালোবাসাটা বাড়তে থাকে। এখানে বলে রাখি, মেয়েটার বাড়ি আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের পথ। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে যাওয়ার পথে আর কি মেয়েটার বাড়ি পড়ে। তো যেহেতু আমি ওই স্কুল মাঠেই খেলাধুলা করতাম, সেহেতু এই খেলাধুলা করতে যাওয়ার সময় আসার সময় মেয়েটাকে দেখার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম, কখনো হতো কখনো হতো না। তো এভাবেই দিনকাল কাটতে থাকে। এখানে মেয়েটার নাম আমি সুমি হিসাবেই ধরি, ছদ্মনাম। বলে রাখি আমার স্বাস্থ্য ভাই মিনারুল, ছদ্মনাম। সুমি মিনারুল একই ক্লাসে পড়তো, আর মিনারুল আর সুমির ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিনারুল আর আমি যেহেতু সমবয়সী, 2-1 বছরের ছোট বড়, তো বন্ধুর মতোই চলাফেরা করতাম, খেলাধুলা চলাফেরা সবই একসাথে করতাম। তো আমি মিনারুলের সাথে আমার কথাগুলো শেয়ার করি যে তোদের ক্লাসের আর সুমিকে খুব ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তা তুই একটু সুমিকে বলে দেখ সুমি কি বলে। তো মিনারুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সুমির সাথে কথা বলবো, কথা বলে দেখি সুমি কি বলে। মিনারুল সুমিকে বলে আমার সম্পর্কে, বাট মিনারুলের সাথেও একই কথা বলে যে প্রেম ভালোবাসা আমার জন্য না, বা আমি এই মুহূর্তে প্রেম ভালোবাসা করতে চাই না। তো আমি তারপরেও হাল ছাড়ি না, সুমির পিছে সময় ব্যয় করতে থাকি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, তার পিছে ঘুরতে থাকি। তো কোনোভাবেই তাকে আমি রাজি করতে পারতেছিলাম না। এভাবেই কেটে যায় আরো 2টা বছর। আমি এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসি পরীক্ষার পরে যে 3টা মাস থাকে অবসর সময়, ওই 3টা মাসে আমি মানে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে একটা মেয়ের পিছে আমি 3টা বছর ঘুরলাম, বাট তাকে রাজি করাতে পারলাম না। তো যে কোনো ভাবেই তাকে আমার করে আমি শুনবো। মনের ভিতরে একটা জিদ চলে আসে, আর জিদের কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুমির উপরে ব্ল্যাক ম্যাজিক করব। তো যে ভাবা সেই কাজ, আমি কবিরাজ খুঁজতে থাকি, 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু কোনো ফল পাই না। তো যেহেতু 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করছি, কোনো ফল পাই নাই, তো আরো কবিরাজ খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমি একটা কবিরাজের সন্ধান পাই আমাদের বাড়ির থেকে আনুমানিক 30-35 কিলো দূরে। তো আমি সেই কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি দেখি যে কবিরাজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেছে। তো আমাকে দেখে কবিরাজ জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো? তো আমি কবিরাজকে বলি আপনি খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলবো। কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি। তো আমি বারান্দায় বসি। বসার পরে কবিরাজ আসে। আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি। তো আমি কবিরাজের সাথে সব কথা খুলে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আজ 3টা বছর ধরে তার পিছু পিছু ঘুরতেছি, বাট তাকে আমি কোনোভাবে রাজি করাতে পারিনি। তো আপনি কবিরাজি বিদ্যার মাধ্যমে কোনো কিছু করতে পারবেন কিনা? তো কবিরাজ আমাকে বলে যে হ্যাঁ আমি পারবো, তবে আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। তো আমি বলি যে কি জিনিস জোগাড় করে দিতে হবে? তো কবিরাজ বলে যে জিনিসগুলা জোগাড় করে দেওয়ার পরে আমি যে প্রসেসিং গুলো তোমাকে বলবো, সেই প্রসেসিং গুলো যদি তুমি 100% পূরণ করতে পারো তাহলেই আমার কবিরাজি বিদ্যা সফল হবে, আর যদি না করতে পারো তাহলে কোনো ফল পাবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কি জোগাড় করতে হবে? তখন কবিরাজ আমাকে বলে যে কিছু পরিমাণ সরিষা, মেথি, আর সরিষার তেল, আর 3টা ডিম।
তো আমি কবিরাজের বলি যে আমি এটা এখনই তো বাজার থেকে কিনে আনতে পারবো। কবিরাজ আমাকে বলে যে না, বাজার থেকে কিনে আনলে হবে না, আমি যেভাবে বলবো সেইভাবেই জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে। তো আমি বলি যে আচ্ছা বলেন। তো কবিরাজ আমাকে বলে যে সরিষার মেথি তুমি যে দোকান থেকে কিনবা, দোকানদার যে দাম চাইবে সেই দামই তোমাকে দিয়ে আসতে হবে, কোনো দামাদামি করতে পারবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর সরিষার তেল এটা তোমাকে জোগাড় করতে হবে এমন ভাবে যে যেখানে সরিষা ভাঙ্গায় অর্থাৎ ঘানিতে সকাল বেলায় ফার্স্ট সিরিয়ালের যে লোকটা সরিষা ভাঙ্গানোর জন্য আসবে, আর ওই সরিষা ভাঙ্গানোর সময় প্রথম যে ফোঁটা তেল বের হবে ওই প্রথম ফোঁটা তেল তোমাকে সংগ্রহ করতে হবে, আর সঙ্গে আরো কিছু তেল তুমি মিশাই নিয়ে আসবা। আর 3টা ডিম হতে হবে, একটা মুরগির লাইফে প্রথম যে ডিম পারে ওই ডিম হতে হবে, অর্থাৎ মুরগির প্রথম ডিম হওয়া লাগবে 3টা ডিম, 3টা মুরগির। তো আমি এটা শুনে একটু ভেবাচেকা খেয়ে যায় যে একটা মুরগি কবে কখন প্রথম ডিম পাড়তেছে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? তো কবিরাজকে আমি বলি যে আঙ্কেল এটা আমি কিভাবে ম্যানেজ করব, তো আপনি কি একটু পারেন না এটা ম্যানেজ করে দিতে? তো কবিরাজ প্রথমে না করে। তো আমি কবিরাজকে অনেক অনুরোধ করি, অনুরোধ করার পরে কবিরাজ এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে যে তুমি এই টাকাটা দিতে পারলে আমি ডিম ম্যানেজ করে দিব। তো আমি তাতে রাজি হই। তো কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তো আমি ডিম ম্যানেজ করার পরে তোমাকে ফোন দিব, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন দেওয়ার পরে তুমি আসবা। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছে আমি সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি যে কবিরাজ কবে ফোন দেয়। আনুমানিক 10-12 দিন পরে কবিরাজ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি কালকে আসো, তোমার কাজ আমি কালকে করব রাত 10টার সময়, 10টার পরে। তো আমি বাসার থেকে সেইভাবে রওনা দিই। আনুমানিক 9টা 9:30টার সময় কবিরাজের বাসায় যে উপস্থিত হই। কবিরাজ আমাকে বলে যে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসছি কিনা। তো আমি বলি যে হ্যাঁ নিয়ে আসছি। তো কবিরাজের হাতে সব বুঝাই দিই। বুঝানোর পরে কবিরাজ আমাকে বলে যে আমি যেদিকে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে যাবা আর কি। তো কবিরাজ হাঁটতে থাকি, আমি কবিরাজের পিছে হাঁটতে থাকি। আনুমানিক 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা উপস্থিত হই একটা শ্মশানের কাছে। এখানে বলে রাখি শ্মশানে যাওয়ার সময় মানে কিছু দূর থেকে কোনো আলো কোনো বাড়িঘর বা কোনো আলো আর দেখতে পায় না, অর্থাৎ শ্মশানটা একটা নিরিবিলি জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে শ্মশানটার বর্ণনা দিয়ে দিই। শ্মশানটা একটা ছোট খালের উপরে অবস্থিত। শ্মশানের আশেপাশে প্রচুর পরিমাণে বন জঙ্গল বাগান। আর শ্মশানটা যে আহামরি বড় তাও না, ছোটখাটো একটা শ্মশান। তো শ্মশানে ঢোকার আগে কবিরাজ আমাকে বলে যে তোমার কাছে কি ফোন আছে? তা আমি বলি যে হ্যাঁ আছে, ফোন আছে। তা কবিরাজ আমাকে বলে যে ফোনটা বন্ধ করো। আমি ফোনটা যখন বন্ধ করি তখন দেখি যে 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমরা শ্মশানের ভিতরে ঢুকি। ঢোকার পরে কবিরাজ মাটিতে একটা বৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পরে আমাকে ওই বৃত্তর ভিতরে বসতে বলে, আর বলে যে এর ভিতরে এই শ্মশানের ভিতরে যাই হয়ে যাক না কেন আমি না ডাকা পর্যন্ত তুমি যেন বৃত্ত থেকে বের হবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বৃত্তর ভিতরে বসিয়ে কবিরাজ শ্মশানের যে সীতা আছে যেখানে মানুষ পোড়ায় ওর উপরে ওঠে সকল জিনিসপত্র নিয়ে। তো উঠে কবিরাজ তার আসনে বসে। আসনে বসে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার 1-2 মিনিট পর থেকেই আর কি শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়, প্রচুর পরিমাণে ঝড়। এত ঝড় যে সে মনে হচ্ছিল যে সকল গাছপালা আমাদের গায়ের উপর এসে পড়বে ভেঙে চুরে, সেরকম একটা অবস্থা। কিন্তু কোনো বাতাস শরীরে লাগে না, গায়ে লাগে না। তো
মানে খুব বেশি ভয় করতেছিল, যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। যে যেহেতু বাতাস আমার গায়ে লাগতেছে না, তো আমি চোখ বন্ধ করে ফেললে তো আর কোনো কিছু দেখতে পারবো না। তো যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে যখনই ফেলি তখনই শুরু হয় অন্য একটি ঘটনা। ঘটনাটা এরকম যে প্রথমে কিছু হাসির শব্দ ভেসে আসে, পরবর্তীতে কান্নার শব্দ, মানে কানের ভিতরে আসে আর কি কান্নার শব্দ থেমে যে শুরু হয় একটা পৈশাচিক চিৎকার। মানে সেই চিৎকারের কথা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তো এতটুকু বলতে পারি, চিৎকারটা ছিল এমন, কোনো মানুষ যদি মারা যায় আর মৃত্যুর সময় যে কষ্টটা পায়, সেই কষ্টের কারণে যদি কেউ চিৎকার করে সেরকমই চিৎকার আর কি। তো এমনটাই মনে হচ্ছিল যে শয়ে শয়ে মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সেই কাতরানোর শব্দটাই কানে ভেসে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার কান ফেটে যাবে, সেরকম একটা অবস্থা। কোনো কিছু সহ্য করতে না পেরে আমি কান এঁটে ধরি, কিন্তু শব্দের মতোই হয়ে যায়, কান এঁটে ধরলেও কোনো কাজ হয় না। এভাবে কতক্ষণ সময় যায় বলতে পারি না। একটা সময় দেখি যে ঝড়ও নাই, কোনো শব্দও নাই, সবকিছুই ঠান্ডা। তো আমি তখনও চোখ খুলি না। তো মানে পাশ থেকে শুনে যে কবিরাজ আমাকে ডাকতেছে যে ওঠো। আমি উঠে কেবলমাত্র পা বৃত্ত থেকে বের করব, এর ভিতরেই কবিরাজ সীতার উপর থেকে আমাকে ধমকের স্বরে বলে যে তোমাকে না বলছি যে যাই কিছু হয়ে যাক বৃত্ত থেকে বের হবো না আমি না ডাকা পর্যন্ত। তো কবিরাজ যখন এই কথা বলে আমি একটু অবাক হই যে এই মাত্রই না আমাকে ডাকলো। তো কোনো কিছু না বুঝে আমি আবারও বৃত্তর ভিতরে বসে পড়ি, আবারও চোখ বন্ধ করে ফেলি, কান এঁটে ধরি, আবারও সেই শব্দ, আবারও সেই ঝড় শুরু হয়। এইভাবে কতক্ষণ যায় জানি না, মনে হয় 15-20 মিনিট এইভাবে চলে। তো চলার পরে রিচুয়াল শেষ হয়, কবিরাজ আসে, এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকে। ডাকার পরে আমরা বের হই, শ্মশান থেকে বের হওয়ার পরে আমি ফোনটা অন করি। ফোনটা অন করেই আমি অবাক হয়ে যাই যে আমি দেখি যে ভোর 4টা বাজে। তো আমি একটু অবাক হই এই কারণে যে আমরা ঢুকছি 11টার সময়, আনুমানিক 1 ঘন্টায় লাগুক, তার বেশি লাগার কথা না, 4টা কিভাবে বাজে এই ভাবতে ভাবতেই আর কি কবিরাজের বাসায় চলে আসি। যেহেতু সারা রাত জাগা ছিলাম, একটু ক্লান্ত, তো আমি কবিরাজের বাসায় যেয়ে ঘুমাই পড়ি। সকালবেলায় কবিরাজ আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে এই যে রিচুয়াল করছি, এখন আমি যেভাবে যা করতে বলবো সেভাবে যদি তাই করতে পারো তাহলে তুমি সাকসেস হতে পারবা, যদি না করতে পারো তাহলে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু হবে না। তো আমি বলি যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ একে একে সবগুলা জিনিস বের করে, প্রথমে মেথি আর সরিষা বের করে দিয়ে বলে, আর সঙ্গে কিছু পরিমাণ সিঁদুর। তো কবিরাজ আমাকে বলে যে মেথি আর সরিষা একসঙ্গে পোড়াতে হবে, যখন পোড়াবা তখন ওই সিঁদুর আর কি ওর ভিতরে ছিটাই দিতে হবে। আর এই যে সরিষার তেল, এটা মেয়ের শরীরে কোনোভাবে লাগাই দিতে হবে অথবা ছিটাই দিতে হবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ডিম বের করে, 3টা ডিমের গায়ে 3 কালারের লেখা, একটা ডিমের গায়ে সাদা কালারের লেখা আরবিতে, আর একটা ডিমের উপরে কালো কালার দিয়ে লেখা, একটা ডিমের উপরে লাল কালার দিয়ে লেখা, সবই আরবিতে লেখা। তো আমাকে বলে যে এই সাদা কালারের লেখা যে ডিমটা, এটা পুঁততে হবে দোচুলায়, অর্থাৎ আমাদের যশোরের ভাষায় মাটির চুলা, এক পাশে তরকারি এক পাশে ভাত, মানে কাঠ ঢুকানো ছিদ্র একটাই, যাকে আমাদের যশোরের ভাষায় দোচুলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না। তো দোচুলায় পুঁততে হবে। মনে রাখতে হবে যেদিন রাতে তুমি এই ডিমটা পুঁতবা, ওই দিন পরের দিন সকাল বেলায় ওই চুলায় রান্না হওয়া লাগবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর লাল কালার আর কালো কালারের যে লেখা যে ডিম 2টা, এটা পুঁততে হবে জোড়া কবরে, অর্থাৎ স্বামী স্ত্রীর কবরে।
তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ এখানে বলে যে এই ডিম পুতা আর সরিষা পোড়ানো এটা একই রাতে করতে হবে, আর মনে রাখতে হবে রাত 12টার পরে 4টার ভিতরে করতে হবে, অর্থাৎ 12টার আগেও করা যাবে না, 4টার পরেও করা যাবে না। তো আমি সবকিছু বুঝে নিয়ে কবিরাজের কাছ থেকে বিদায় হয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ভাবতে থাকি যে এখন কিভাবে কি করা যায়। আমার অতটাও সাহস ছিল না যে আমি একা একা কোনো কিছু করব। তো এখানে বলে রাখি আমি কবিরাজের কাছে একটা প্রশ্ন করি যে আমি মানে একা একা কাজ করা যাবে কিনা বা অন্য কেউ করলে হবে কিনা। তো কবিরাজ আমাকে বলে যে একা একাই করতে হবে, কিন্তু অন্য যে কেউ করলে হবে। তো মনে রাখতে হবে যে সঙ্গে লোকও যাওয়া যাবে। মনে রাখতে হবে যে কবরে তোমরা ডিমটা পুঁতবা ওই কবর থেকে এতটাই মানে যে পুঁততে যাবে তার থেকে এতটাই দূরত্বে থাকতে হবে যে একে অপরের কেউ কাউকে যেন দেখতে না পায়। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় আসার পরে ভাবতে থাকি যে কি করব। তো একটা পর্যায়ে আমি মিনারুলের সাথে সব ঘটনা শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কবে কি করবে আমাকে একটু জানাস, আমি তোর সঙ্গে থাকবো। এখানে বলে রাখি আমার ফুফুর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমার ফুফাতো একটা ভাই আছে যার নাম হলো মামুন। আমরা 3 জন, মামুন, আমি আর মিনারুল, প্রায় সমবয়সী, চলাফেরা খেলাধুলা সব একসঙ্গেই। তো আমি মামুনের সাথেও ঘটনাটা শেয়ার করি যে করছে এখন কি করা যায়। তো মামুনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমিও থাকবো তোর সাথে। তো আমরা একটা দিন ঠিক করি যে অমুক দিন এই কাজটা করব। তো যেদিন করব এই দিন রাত্রে বেলায় সন্ধ্যা থেকে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকি সবকিছু কমপ্লিট করে। তো 12টার সময় আর কি আমি ডিম পোতার জন্য দোসুলা খুঁজতে খুঁজতে ওই ফুফুদের বাড়ি পাই। মামুন আমাকে বলে যে আমাদের বাড়ি দোসুলা আছে, তো সকালবেলায় মা ওই জায়গায় রান্না করে আর দোসুলায় রান্না করে। তো আমি যে মামুনদের বাড়ি যে দোসুলা আছে ওখানে ডিমটা পুঁতে রেখে আসি 12টার পরে। আর পরবর্তীতে খুঁজতে থাকি জোড়া কবর। তো বেশি খোঁজাখুঁজি লাগে না, প্রথম কবরটা পেয়ে যায় আমাদের মসজিদের সামনেই একটা জোড়া কবর, স্বামী স্ত্রীর কবর। তো মামুন বলে যে আমি ওই জায়গায় যাচ্ছি। যেহেতু মসজিদের সামনে আশেপাশে বাড়ি ঘর আছে, কোনো ভয়ের কোনো কিছু ছিল না। তো মামুন ওখানে যায় যে ডিমটা পুঁতে রেখে আসে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিভ্রান্তিতে পড়ি দ্বিতীয় কবরটা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় কবর খোঁজার ক্ষেত্রে। দ্বিতীয় কবরটা যখন আমরা খুঁজতে থাকি তো জোড়া কবর আমরা পাচ্ছি অনেক জায়গায়, বাট এমন জায়গায় পাচ্ছি যেখানে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না, কারণ যে জায়গায় পাচ্ছি খুব ভয়ের জায়গা। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা জোড়া কবর পাই আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটু দূরে একটা জোড়া কবর। তার আশেপাশে কিছু বাড়িঘর আছে, যে বাড়িঘরগুলো আছে তাদেরই পারিবারিক কবরস্থান। তো কবরের স্থানের পাশে যেহেতু বাড়িঘর, মানে খুব বেশি যে ভয়ের জায়গা তাও কিন্তু না, আবার ভয় নাই সেটা বললেও ভুল হবে। তো যাই হোক আমরা ওটাই পুঁতার সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জায়গায় যেহেতু আশেপাশে বাড়িঘর আছে তো ওই জায়গায় পুঁতবো। তো ওই জায়গায় যাবে কে? তো মিনারুল বলে যে আমি যাব। তো মিনারুল চলে যায়। যাওয়ার পরে মিনারুলও কোনো সমস্যা ছাড়া ডিমটা পুঁতে চলে আসে। তো আমরা মহা খুশি। আর বাদ বাকি যে কাজগুলো সেটাও কোনো সমস্যা ছাড়াই হয়ে যায়। তো আমরা মহা খুশি যে যাই হোক সব কাজই কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা সুমির রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি যে সুমির রিয়াকশনটা কি আসে। তো আল্লাহর রহমতে 1 সপ্তাহের ভিতরে সুমি আমার প্রতি দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে সুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আমাকে ভালোবাসতে শুরু করে। তো খুব সুন্দরভাবে দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা ছাড়া খুব ভালোভাবে দিনকাল কাটতেছিল। একটা সময় সুমির ফ্যামিলির থেকে সুমিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। তো সুমি আমাকে ফোন দিয়ে জানাই যে বিপ্লব আমার জন্য তো ছেলে দেখতেছে, তো এখন আমি কি করব। তো আমি সুমিকে বলি তাহলে চলো একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। তো সুমি আমার কথায় রাজি হয়ে যায়। তো আমি, মামুন, মিনারুল আর সুমির একটা দুলাভাই মিলে
কোড ম্যারেজ করে ফেলি। তো কোড ম্যারেজ করার পরে সুমির মতো সুমির বাসায় আমি আমার মতো পড়াশুনো করতে থাকি। এভাবে এই দিনকাল কাটতে থাকে কোনো সমস্যা ছাড়া। সমস্যা শুরু হয় বিয়ের মাসখানেক পরের থেকে। সমস্যাটা হয় হঠাৎ করে একদিন মামুন আমাকে বলে যে ভাই, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কোনো আগামাথা বুঝলাম না, কেন দেখলাম সেটাও জানি না। তো আমি মামুনকে বলি যে কি স্বপ্ন দেখছিস? তো মামুন আমাকে বলে যে এরকম স্বপ্নে দেখতেছি যে একটা কালো অবয়ব আমার সামনে আসছে। সামনে আসার পরে আমাকে বলতেছে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর জন্য তোদের ফল ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এ কথা বলে অট্ট হাসি দিয়ে আমার সামনের থেকে চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। তো আমি মামুনকে বলি যে তুই যে স্বপ্ন দেখছিস এটা হয়তো বা দুঃস্বপ্ন। তো মামুনও আমার কথা সায় দিয়ে আর কি মেনে নেয় যে হতে পারে। তো ওই দিন বিকাল বেলায় মিনারুলও আমার সাথে একই কথা বলে যে ভাই আমি একটা স্বপ্ন দেখছি, তো কেন দেখছি কি কারণে দেখছি তা জানি না। তো আমি মিনারুলকেও বলি যে কি স্বপ্ন। মিনারুলও আমার সাথে সেম কথাটাই বলে যে এরকম স্বপ্নটা হলো মানে আমি ঘুমানোর পরে আমার সামনে একটা কালো অবয়ব আসছে। কালো অবয়ব আসার পরে সে আমাকে বলতেছে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই বলেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে। যখনই হাসতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায়। তো এটা শোনার পরে আর কি আমি একটু ভাবতে থাকি যে কেন হলো মিনারুল আর মামুনের সাথে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো মিনারুলকেও আমি একই কথা বলি যে তুই দুঃস্বপ্ন দেখছিস। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? আমি রাসেল, আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, rjrussellbhoot.com। আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করুন, ঘটনা পাঠান। আপনারা অনেকেই কমেন্টে জানতে চান যে ভূত.com কোথায় হয়। ভূত.com আমাদের দুটো জায়গায় হয়। একটা হচ্ছে আমাদের rjrussellbhoot.com ইউটিউব চ্যানেল এবং একই সাথে স্বাধীন মিউজিক অ্যাপ। এবং শুক্রবারে যেরকমভাবে আমরা স্বাধীন মিউজিক অ্যাপে এবং ইউটিউব চ্যানেলে একসাথে আমাদের লাইভ করি, ঠিক একইভাবে বৃহস্পতিবারেও আমাদের শো যায় এবং সেটা আপনারা শুনতে পারেন রাত 10:59 এবং সেটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং ভয়ের রাজ্যে হারিয়ে যেতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের এখনকার প্ল্যান। এইভাবেই চলছি আমরা এবং আশা করছি আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর লিসেনারদেরও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা বলা শুরু করতে চাই আজকে। আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি দুবাইতে, ইউএইতে, দুবাইতে আছি। এখানে একটা কোম্পানিতে জব করতেছি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, এই ঘটনাটা আসলে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার নিজের সাথে। এটা আসলে বাংলাদেশে থাকার সময় আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা আমার যতটুকু মনে হইতেছে যে 2010 সালের দিকে ঘটনাটা হয়েছে আমার সাথে। তো তখন আমার লিভারে একটা সমস্যা ছিল, অনেক বড় সমস্যা ছিল আমার লিভারে।
তো অনেকেই বলছে আমি মারা যাব, আমার লিভার অনেক সমস্যা হয়ে গেছে। তখন আমার দাদি ছিল, মনে ছিল, আম্মু, সবাই অনেক ভেঙে পড়ছিল যে আমরা 3 ভাই, আমি সবার ছোট। তখন আমাদের ফ্যামিলি অবস্থা অত ভালো ছিল না। তো যাই হোক, সবাই ভাবছিল আমি মারা যাবো, হয়তো আমার লিভার খারাপ হয়ে গেছে এরকম। তো আমাদের এলাকাতে একটা ডক্টর ছিল, ওনার মাধ্যমে যাই হোক ঢাকাতে গেলাম। ওনার এখানে চিকিৎসা করার মাধ্যমে আমি মোটামুটি সুস্থ হই। তো অসুস্থতার কারণে আমি অনেকদিন আমার স্কুলে, গ্রামে যে স্কুলে, ওই স্কুলে যাইতে পারিনি। তো আমি যেদিন আসছিলাম ঢাকা থেকে, ওই দিনের ঘটনা এটা। তো তখন হয়েছে কি, আমাদের, আমি ক্লাস 5-এ পড়ি তখন আমাদের প্রাইমারি স্কুলগুলোতে বঙ্গবন্ধু মিনি ফুটবল কাপ শুরু হয়েছিল ওই সময় থেকে, আমাদের সময় থেকে আমার মনে আছে। তো আমি যখন আসছি গ্রামে, আপনার মনে থাকে সবার হয়তো, গ্রামে আমরা এখন ভোরে সকালে ঘুম থেকে উঠে, এখন হয়তো অনেক লেট হয়ে আমাদের গ্রামের ছেলেমেয়েরা উঠে, আমরা অনেক ভোরে উঠতাম আমাদের সময়। তো আমি সকাল ভোরে ফজর নামাজের আজানের কিছুটা আগে উঠে গেছি। তো তখন আমাদের গ্রামের আমার একটা বন্ধু ছিল, ওর নাম রনি। ও ওই সময় থেকেই ওর কিছুটা প্রবলেম ছিল, হাতে তাবিজ তোমার দিয়ে ও আমাদের সাথে স্কুলে যাওয়া আসা করতো, প্রাইমারি স্কুলে। যখন আমাদের ওই দিকে একটা কি বলে এরকম সাঁকু আছে আর কি, নিচে দিয়া নদীর মতো বলা যায়, এটা কি খাল বলি আমরা, খাল আছে একটা সাঁকু, ওইখানে অনেক খারাপ ওই জায়গাটা, সবাই বলে। অনেক মানুষ আছে এরকম যে ওদেরকে ওইখানে পালাই দিচ্ছে বা কিছু হয়েছে, চিনের সমস্যা হয় ওইখানে, চিনে ধরে এরকম। তখন যখন আমরা একসাথে স্কুলে যাইতাম সবাই একসাথে, যে আমার বন্ধু আছে একটা পাহাড়, আবার নাছির স্কুলের ফ্রেন্ড আর কি, রূপক, রনি, আমরা একসাথে যাওয়া আসা করতাম বেশিরভাগ সময়। আমরা লক্ষ্য করতাম রনি ও যে সময় আমরা আসা যাওয়া করি, আসা যাওয়ার সময় ওই সাঁকুরের সামনে আসলে ওইভাবে তাকায় থাকতো গাছের দিকে। যাই হোক, অনেকবার ওরা বারণ করার পরেও শুনতো না, এরকম করতো, দাগায় থাকতো, এইভাবে চোখ তাকায় আমাদের দিকে তাকায় থাকতো। ওরে নিয়ে যাইতাম স্কুলে, ওইখানেও বসে থাকতো, আবার আসার সময় ওইখানে আসলে এইভাবে তাকায় থাকতো। যাই হোক, এগুলা করতো। একদিন সকাল ভোরে আমি ঘুম থেকে উঠে গেছি ফজর নামাজের আগে। তখন হইতো কি, আমরা সকালে গ্রামে যারা আছে সবাই মিলা সুপারি খুঁজতে যাইতাম, আমাদের এখানে সুপারি বাগানে সুপারি খুঁজতে যাইতাম। তখন সুপারির সিজন, তো আমরা সুপারি খুঁজতে সুপারি বাগানে গেছিলাম, আমি গেছিলাম। তো ওইখানে সুপারি খুঁজতেছিলাম, সুপারি খুঁজে আমি রোডের এক সাইডে আসছিলাম। তো আমাদের বাড়ি থেকে রোডের একটু অপোজিট সাইডে বাগানটা একটু বড়, ওটারে একটু খারাপ বাগান বলে, আমি ওইখানে সুপারি একটু খুঁজতে খুঁজতে ওইখানে চলে গেছি। তো ওইখানে চলে যাওয়ার পরে একটা গাছ থেকে অজর সুপারি পড়তেছে, আমি দেখতেছি। তা আমি সুপারি পড়তেছে, আমি নিতেছি, সুপারি পড়তেছে, আমি নিতেছি, নিতে নিতে অনেকগুলো সুপারি হয়ে গেছে আমার। তখন হয়তো কি, ওই সুপারিগুলো এরকম যে পুরা ঠিক না, সুপারিগুলা বাদুরের ছোড়ার মতো এরকম সুপারি আর কি। তো অনেকগুলো সুপারি হওয়ার পর কোথায় থেকে যেন রনি চলে আসতো এখানে, আমার বন্ধু, ওই যে যার কথা বলছিলাম, সেইভাবে তাকায় থাকতো। ও কোথায় থেকে চলে আসছে, তা আমি দেখি ও আসতেছে। তা আমি আরো জলদি নিতেছি, আমার পরনে লুঙ্গি ছিল তখন হয়তোবা, তো আমি জলদি নিতেছি লুঙ্গির মধ্যে সুপারি, নিতে অনেক সুপারি হয়ে গেছে, কিন্তু কাছেও এত সুপারি নেই, আমি ভাবি নেই তখন, আমার মাথায় এইটা নেই এত সুপারি আসে কই থেকে। আর যাই হোক, কোথায় থেকে চলে আসছে রনি, যার কথা বলছে আমার বন্ধু। তো আসছে, ওইসা আমার বলতেছে তুই এখান থেকে যা, এটা আমার গাছ, আমি এই গাছের নিচে থেকে প্রত্যেকদিন সুপারি খুঁজি, আমার বলতেছে এইভাবে। তো আমি ওর বলছি তোর গাছ মানে কি, এখানে যে পায় সেই সুপারি খুঁজতেছে, আমি আসছি আগে, আমি সুপারি খুঁজুম। কয় তুই এখান থেকে যা, আমার বলতেছে। আমি বলতেছি না, আমি এখান থেকে যাবো না, তুই লাস্টে আসছো, তুই এখান থেকে যাইবি। পর আমার কয়
ফাহিম? আমি বলে হ্যাঁ, আমাদের যে বঙ্গবন্ধু মিনি কাপ চলতেছে, তোর কি খেলার কথা মনে আছে? আমি কি হ্যাঁ আছে তো, আমি তো ঢাকায় ছিলাম, এর লেগে খেলতে পারি নাই। হ্যাঁ আজ বলতে ও বলতেছে আজকে তো ফাইনাল খেলা। আমি বলতেছি হ্যাঁ আমি শুনছি, আজকে খেলা দেখুন। বলছে আমাদের পাশে যে গ্রামের সাথে আমাদের খেলা, ও রাখালিয়া গ্রাম আর কি। তো ওটা হলো রাখালিয়া 1 নং স্কুল, আমাদের তার 2 নং স্কুল আর কি। রাখালিয়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদেরটা, আর যার সাথে আমাদের ফাইনাল খেলা ওরা রাখালিয়া 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বলতেছি হ্যাঁ জানি, রাখালিয়া 1 নং এর সাথে আমাদের 2 নং এর খেলা। তো বলতেছে হ্যাঁ তোরে তো নেয় নাই। তোরে তো নেয় নাই, আমি ওরা বলছি। তোরা এগুলো বলার পর খুব মানে বলতেছে তুই এখনো সুপারি গুলা কেন বলতেছস? সুপারি গুলা রাখতে বলছি না তোরা? আমি বলতেছি কেন, আমি আগে আসছি, আমি সুপারি নেব। এই কথা বলার পর আমার একটা থাপ্পড় মারছে। তোরা বলছি ওগুলা রাখার লাগে, তুই এরপর এগুলা নেই। এই থাপ্পড় মারা দিছে একটা দৌড়। থাপ্পড় মারছে যখন আমারে, তখন আমার অনেক জিদ উঠছে। পরে আমার থাপ্পড় মেরে আবার কি করে, আমার সুপারি গুলা নিয়ে নেয়, অনেকগুলো নিয়ে পকেটের মধ্যে গুছাইতে থাকে। তখন আবার সুপারি গুলো পকেটের মধ্যে নিয়ে এখন আমার বলতেছে আমি তো সুপারি নিয়ে যাইতেছি, দেখ। আমি ওরে মারতে গেছি, ওর পিছে পিছে দৌড়াইয়া, এই দুজনে দৌড়াইতে দৌড়াইতে ওই যে আমি যে জায়গাটার কথা বলছিলাম আপনার প্রথমে, যে ওই স্কুলে আমাদের সাথে একসাথে পড়তো, আসা যাওয়ার সময় ওই যে সাঁকুটা খাল যেটা বলে আর কি, ওইটার নিচে দিয়ে খাল, ওইখানে গেছে ও দৌড়ায়। তো ওখানে হয়েছে কি, তখন আজান দিয়ে ফেলাইছে অলরেডি, তখন আজান দেওয়ার সময় হয়ে গেছে, আজান দেয় নেই, সময় হয়ে গেছে। তো আমার সাথীর আরো এলাকার যারা আছে ছোট ছোট যারা, তারা কি করতেছে কি, ওইখানে সুপারি দিয়ে এরকম একটা খেলা খেলে, যে কি বলে এটারে, টুক্কা বলে আমাদের এই দিয়ে, টুক্কা খেলতেছে আর কি সুপারি দিয়ে। টুক্কা বলতে ওই একটা সুপারি দিয়ে আর একটা সুপারি গায়ের মধ্যে ফেলাইতে পারলে ওই সুপারিটা পাইবো, আর না ফেলাইতে পারলে ও আমার পরে যে আছে ও মারবো, এরকম করে আর কি, একের পর এক। তোরা ওইখানে খেলতেছে সুপারি দিয়ে এগুলা মজাগিরা রোডের পাশেই। এখন আমি দৌড়ে যাইতেছি ওরা দৌড়তে, তো ওরা ওইখানে তাকাই আছে, ওরা এখানে আছে। আমাদের বাড়িরই একটা ছিল নাম কামাল, ও ছিল এখানে। আরেকটা আমাদের বাড়ির পাশে ওই যে সাঁকুটার কথা বলছি, ওই সাঁকুর ওই পারে একটা বাড়ি আছে, ওই বাড়ির পাশে একটা ছেলে, ওর নাম জনি, আমার এখনো মনে আছে স্পষ্ট নামগুলা। তোরা খেলতেছে, তো হঠাৎ আমি পিছনে দৌড়া যাইতেছি, তখন পানি ছিল না অতটা ওই সাঁকুর নিচে। তোরা বলতেছে কই যায় পাহিম কই যায়? আমি ধর ধর ধর, রনির ধর। আমার থাপ্পড় দিয়ে আমার সুপারি সব নিয়ে চলে আসছে। তো ওরা আমারে বলতেছে, আমার ওরা জড়ায় ধরছে। আমি তো ওদের দুইটারে দুই দিকে পালাই এইভাবে ধাক্কা দিয়ে আমি চলে যাইতেছি। তুই শুধু যাওয়ার পর বলতেছে কই রনি? কিসের রনি? রনি তো নাই। আমি তো কোনো কথা শুনি না, আমি ডাইরেক্ট ওই সাঁকুর নিচে ওই সাইড দিয়া পানির মধ্যে জাপ দিতে চলে গেছে। রনি দেখতেছে ওটার ভিতরে ঢুকতে, আমি ওদের বলতেছি দেখ ওই যে রনি সাঁকুর নিচে ঢুকতেছে, ওই দেখ সাঁকুর নিচে দিয়ে গেছে। তোরা বলতেছে তোরা দেখতেছস না, পাইজলামি করস তোরা। একথা বললা আমি সাঁকুর নিচে দিয়ে যাইতেছি, তারপর ওরা আমার টাইনা ধরে রাখছে। তারপর আমি দেখতেছি রনি আমার ডাকতেছে, এই যে আমি আয় এদিকে আয়, তুই পারবি আমার মারতে, এগুলো বলতেছে। আমি বলতেছি দাঁড়া আমি আসতেছি। ওরা বলতেছে রনি না, এই কথার পর আমি ওইখানে যে জ্ঞান হারায় ফেলছি ওইখানে সাঁকুর উপরে। পরে যাই হোক ওরা সবাই মিলে আমার নিয়ে আসছে, আমার নিয়ে আসছে আমাদের বাসায় নিয়ে আসার পর আমার আম্মু আমার পেটের মধ্যে শোয়াই রাখছে। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরছে আজান দেওয়াটার পরে। তো দেখি আম্মু আমার সাথে হয়েছে, কামাল বলছি ও সবাই। তো বলতেছে কি হয়েছে বাবা, তোমার সাথে কি হয়েছে? আমি বলতেছি আম্মু এরকম আমি সুপারি গাছ তলে গেছিলাম সুপারি খুঁজতে, এখানে সুপারি পাইছি, এরকম রনি এসে আমার সুপারি গুলা সব নিয়ে গেছে। দেন ও আমার থাপ্পড় মারছে, এরপর মায়েরা দৌড় দিছে, তুই আমার ভালো করতে পারবি না এইসব কিছু বইলা আমার দৌড় দিছ। তো আমি ওরা মারতে বলে গেছি পিছে। পরে ও সাঁকুর নিচে ঢুকে গেছে, আমি ওই দিকে যাইতে গেছি, এরা আমার দৌড়ে বলছে। পরে ওদের দিকে তাকায় বললাম, বলে রনি আসছিল? বলেছে না আন্টি আমরা রনির তো দেখি না, রনি ওইখানে নাই। এই দেখতেছে আমনে দৌড়াইয়া ওইদিকে যাইতেছে নিচে সাঁকুর নিচের দিকে। বলতেছে কি হয়েছে, চলো রনিদের বাসায়। পরে যাই হোক গেলাম রনিদের বাসায় গিয়ে রনির দরজা লোক, রনি ঘুমাইতেছে, রনির আম্মু ঘুমাইতেছে।
তো দরজায় টোকা দিলাম, টোকা দেওয়ার পর রনি ঘুম থেকে উঠলো, রনির আম্মু উঠলো। আমার আম্মু রনির আম্মুরে বলতেছে, রনি সকালে কি বের হয়েছিল নামাজ পড়তে? বলতেছেন না, রনি তো ঘুমের মধ্যে, রনি তো ঘুমাইতেছে, এই রাত্রি থেকে ঘুমাইতেছে। ওরা রনির উঠাইলে, রনির আমি জিজ্ঞেস করলাম তো এরকম করলে কেন? ওর কিছু মনে নেই। বলতেছে কখন? আমি তেমন কিছু করিই নি, আমি তো ঘুমাইতেছি, আমি তো তখন থেকেই ঘুমেই। পরে এখন পর্যন্ত আমি এখনো, আমার বন্ধু এখনো ইউএইতে আছে, এখানেই আমার সাথে দুবাইতে আছে, মাঝে মধ্যে কথা হয় রনির সাথে। তো এখনো আমি ওরে মাঝে মধ্যে বলি তুই ওই দিন ছিলি, কিন্তু তুই এখনো বলতেছিস না, তুই এখনো বল আমারে তুই ছিলি কেন, এখনো তো বড় হয়েছিস, এখন তো কোনো সমস্যা নেই। কিন্তু ও বলতেছে এখনো পর্যন্ত যে এটা আমি ছিলাম না। এইটা আমার সাথে ঘটে গেছে আমার লাইফে, এটা আমি কখনো ভুলবো না। তো এই জিনিসটা পরবর্তীতে আমার ওর রনির মানে দেখে যে ওর যে তাবিজটা দিয়েছিল, ওই তাবিজটা ওর হাতের মধ্যে নাই। পরে ওর আম্মু খুঁজে দেখে রাত্রে এটা খুলে ফেলাইছে হয়, পরে ওর হাতে আবার তাবিজটা দেওয়া হয়েছে। এটাই আমার লাইফে জীবনে ঘটে গেছে স্মরণীয় ঘটনাটা এটা। তো এটা কেন হয়েছে আমি জানি না, এইটা আর কি এখন আমার মনে পড়ে চোখের সামনে সব। এটাই তো রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। যদি ভালো লাগে তো আমার গল্পটা সবার কাছে শেয়ার করবেন। আমার সরি গল্প না, এটা আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাটা সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। বেশি বেশি করে কমেন্ট করুন, আপনাদের কমেন্টে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিন আমাদেরকে, যাতে করে আমরাও উত্তর দিতে পারি আপনাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার এবং রাসেল ভাই, আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ রাসেল বলছি টাঙ্গাইল জেলার দর্শকিয়া ইউনিয়নের মগরা হতে। আজকে যে ঘটনাটি শেয়ার করব এটি আমার আঙ্কেলের সাথে ঘটা, এবং সে যেভাবে শেয়ার করেছে আমি ঠিক সেভাবেই শেয়ার করার চেষ্টা করছি। তো ঘটনাটি ঘটেছে একটি শ্মশানঘাটকে কেন্দ্র করে। শ্মশানঘাটটি মূলত হচ্ছে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, এবং নদীর পাশেই একদম কিনারেই শ্মশানঘাটটি অবস্থিত। সেখানে কোনো বাড়িঘর নেই, খুবই নিরিবিলি একটি জায়গায়, এবং শ্মশানঘাটের আশেপাশে বাঁশঝাড় দিয়ে বিস্তৃত। তো আমার আঙ্কেল উনি মাছ মারার প্রতি প্রচুর নেশা ছিল, এবং তার নাম ছিল রহিম, এবং তার দুই ফ্রেন্ড সহ তারা মাছ মারার জন্য সেই নদীর পাড়ে যায়। বলে রাখা ভালো, সেখানে পর্যাপ্ত পরিমাণে বোয়াল মাছ পাওয়া যায়, এবং তারা বোয়াল মাছ মারার জন্যই মূলত সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করে। তারা তিনজনে মিলে রাত করে বোয়াল মাছ মারার জন্য যায়, এবং বোয়াল মাছ মারবে সেটা হচ্ছে বড়শির মাধ্যমে বোয়াল মাছটি মারা হবে, যেটা আমাদের গ্রাম্য ভাষায় জিয়ালা বড়শি বলা হয়। জিয়ালা বড়শিটা আমি কি একটু বোঝাই। একটি বাঁশের কঞ্চি, যেটাকে বাঁশের ডালকে আমাদের গ্রাম্য ভাষায় কঞ্চি বলে, সেই কঞ্চির মাধ্যমে সুতা দিয়ে বড়শিটি বাঁধা হয়, এবং বড়শির মাথায় একটি মাছ রাখা হয়, এবং সেই বড়শির নলটি পাড়ের সাথে মাটিতে ঢোকানো থাকে, এবং রাত্রেবেলা বোয়াল মাছ সেটিকে ওই বড়শিতে আটকে যায়। তো তারা এভাবে 100 মতো বড়শি নিয়ে যায় তিনজনে, এবং তারা ক্যাম্পিং করে শ্মশানঘাটের পূর্ব সাইডে 100 গজ দূরে তারা ক্যাম্পিং করে। তো ক্যাম্পিং করে যেহেতু বোয়াল মাছ রাত্রেও ধরতে হয়, এবং তখন মাছ চুরির একটা প্রচলন ছিল, যার কারণে তাদের ওইখানে পাহারা দিতে হতো, এবং তারা চিন্তা করে যে তিনজনে 3 টাইমে পাহারা দেবে। প্রথমত তারা তার বন্ধু একজন পাহারা দেয়। পাহারা দেওয়ার পর 12টার দিকে সে ঘুমিয়ে যায়, এবং দায়িত্ব পড়ে আমার ফুপার কাছে, মানে আমার আঙ্কেলের কাছে। তো উনি পাহারা দিচ্ছে, হঠাৎ করে বড়শির মধ্যে মানে মাছ আটকেলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ পায়। তো শব্দ শুনে সেই বড়শির কাছে গিয়ে দেখে না কোনো কিছুই তো বাজে নাই, সব ঠিকঠাক আছে।
তো বসে চেক দিয়ে আবার চলে আসে। এরপর সে লক্ষ্য করে কিছুক্ষণ পরে যে তার পিছন দিয়ে একটি বড় ভেড়ার পাল যাচ্ছে। ভেড়ার পালটি দেখে সে চিন্তায় পড়ে যায় যে এত রাত্রে এতগুলো ভেড়া, কার ভেড়া চলে যাচ্ছে এদিক দিয়ে। সে এত কিছু না ভেবে ভেড়ার পালের পিছনে পিছনে যাওয়া শুরু করে এবং ভেড়ার পালটি শ্মশানঘাট ক্রস করে সামনের দিকে এগিয়ে যায়। সেও কোনো চিন্তা না করে ভেড়ার পাল দিকে পিছনে পিছনে যেতে থাকে। তারপর সে কিছুক্ষণ যাওয়ার পর একটি ঝোপের আড়ালে গিয়ে সে আর ভেড়ার পালগুলো দেখতে পায় না। তারপর সে যখন ফেরত আসতে নেবে ক্যাম্পে, ঠিক তখনই যেই মাত্র শ্মশানঘাটটি ক্রস করতে নেবে ঠিক তখনই একটি মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ পায় এবং সে শ্মশানঘাট ক্রস করার সময় দেখতে পায় শ্মশানঘাটের সামনে যে একটা মন্দির থাকে, সেই মন্দিরের সামনে একটি মেয়ে মাথা নিচু হয়ে কান্না করছে এবং সে চিন্তা করে এত রাত্রে এই মেয়ে এইখানে বসে বসে কান্না করছে। তখন তার মাথায় কোনো প্যারানর্মাল কোনো চিন্তা ভাবনা এখনো আসে নাই। তো সে ডাক দেয়, এই আপনি কে, এখানে এত রাতে এখানে বসে কান্না করছেন? তো তিনি আগায় যান মেয়েটার দিকে এবং বলে কান্না করছেন, ডাকতে থাকে যে কে আপনি কান্না করছেন কেন? যাওয়ার পর যখন মেয়েটির দূরত্ব এবং আমার আঙ্কেলের দূরত্ব মাত্র 5 হাত, তখন মেয়েটিকে সে আবার জিজ্ঞাসা করে, কে আপনি, এখানে বসে কান্না করছেন কেন এত রাত্রে? তখন মেয়েটি তার মাথাটা উঁচু করে এবং এই বিবর্ষ চেহারা দেখে আমার আঙ্কেল হতভম্ব হয়ে যায়। তখন কি করবে বুঝতে পারে না। দেখে একদম একটি মেয়ের উপর দিয়ে যদি কোনো মেয়ের মাথার উপর দিয়ে যদি কোনো ট্রাক বা কোনো গাড়ি চলে যায়, তার যে থেতলানো মুখটা থাকে ঠিক থেতলানো মুখটাই সে দেখতে পায়। এমন তো অবস্থায় সে চিন্তা করে দৌড় দেবে, কিন্তু না, সে দেখতে পাচ্ছে যে তার পা সহ শরীরের কোনো অংশই কাজ করছে না এবং সে চিৎকার দেওয়ার চেষ্টা করছে, মুখ দিয়ে কোনো শব্দ আসতেছে না। এমন তো অবস্থায় মেয়েটি তার দিকে এগিয়ে আসে এবং সে বারবার ভাবতেছে কেন সে অজ্ঞান হচ্ছে না এবং সে শেষমেশ জোরে আল্লাহর নাম নিয়ে একটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হওয়ার পর সে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে সেখানে এবং সেন্স ফেরার পর সে দেখতে পারে যে সে ক্যাম্পের মধ্যেই আছে এবং তার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে, তার যে 2টা বন্ধু ছিল তারা জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার? চিৎকারের শব্দ শুনে আমরা গেলাম, সেখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আসো, কি হয়েছিল তোমার সাথে রাত্রে? তখন সে বলে যে এরকম একটি মেয়ে এখানে বসেছিল, আমি এটা দেখে চিৎকার করছি। তো এখানটা আসলে অনেক, এই শ্মশানঘাট নিয়ে অনেক খারাপ কথা রয়েছে। এটা তোয়াক্কা না করেও তারা সেখানে মাছ ধরতে গিয়েছিল। তারপর আঙ্কেল ওনাদেরকে এই ঘটনাটি বলে এবং তার প্রায় 1 সপ্তাহের মতো জ্বর ছিল, প্রচুর পরিমাণে জ্বর, কোনো কিছু ওষুধেই কাজ করছিল না, জ্বর কমছিল না। এরপর কবিরাজ দেখিয়ে তাকে ঝাড়ফুঁক করে সুস্থতা হয় এবং এরপর থেকেই সে মাছ মারার নেশাটা কাটিয়ে নেয়। তো এই ছিল ঘটনা রাসেল ভাই, জানি না কতটা ভয়ের, একটি সত্য ঘটনা আমার আঙ্কেলের সাথে ঘটেছিল এবং তার মুখেই শুনছিলাম। তো আশা করছি ঘটনাটি সকলের ভালো লাগছে এবং আমার আঙ্কেলটি ইন্তেকাল করেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আরও ঘটনা আমি কালেক্ট করে ভূত.com শেয়ার করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফিজ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ভূত.com বয়স বাড়ছে এবং ভূত.com সামনে এগিয়ে যাচ্ছে আপনাদের প্রেরণার কারণে এবং ঠিক এই একইভাবে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই যদি আপনারা সঙ্গে থাকেন, আমাদের যদি এইভাবেই হাত না ছাড়েন। আমরা বেশি বেশি করে ঘটনা চাই আপনাদের কাছ থেকে। দারুণ সব অডিও ক্লিপের জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি এবং সেই অডিও ক্লিপগুলো যত দ্রুত পারেন আমাকে পাঠিয়ে দেবেন। আশা করব আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও আগামী বৃহস্পতিবার, শুক্রবার আমাদের ইউটিউব চ্যানেলে এবং আশা করছি আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।